কিন্তু কেন অদ্রিজান? আমার আপনার সাথে যেতে মোটেও ভালো লাগছে না। কেমন কেমন গা ছমছম করছে। আমি জানি আপনি খারাপ লোক। কেন বাড়ি থেকে বের হওয়ার আগে কি মনে ছিল না আমি খারাপ? দেখুন, কথা বাড়াবেন না, আমি বাড়ি যাব। কষিয়ে দুটো চড় দেব। আমার মাথা গরম হলে আমি যে কি করব নিজেও জানি না। মৃন্ময়ের ধমকে চুপসে যায় অদ্রিজা। চুপচাপ চোখ বন্ধ করে ঘুমাও, সকালে উঠতে উঠতে দেখবে তুমি তোমার শহরে। মৃন্ময়ের কথা মতো অদ্রিজা চোখ বন্ধ করে নেয়। মুহূর্তে রাজ্যের ঘুম নেমে যায় তার চোখে। মৃন্ময় গাড়ি থামিয়ে নিষ্পলকভাবে তাকিয়ে আছে অদ্রিজার দিকে। তুমি জানো তোমার অজান্তে কেউ তোমায় কতটা ভালোবাসে? জানো না, আর হয়তো জানবেও না, কারণ জানার মতো সুযোগ আমি করব না। আমি পাগল প্রেমিকের মতো চিৎকার দিয়ে বলবো না অদ্রিজান তোমায় ভালোবাসি। আমি তোমার জন্য মা খুঁজে দেব। মা। ছোটবেলায় মায়ের আদর পাওনি, তাই আমার মাকে তোমায় উপহার দেব। সম্পর্কটা শাশুড়ি বৌমায়ের হলেও তোমাদের কার্যকলাপ থাকবে মা মেয়ের। ছোটবেলায় তোমার কোনো সঙ্গী ছিল না, আর তোমার সেই সঙ্গী হবে আমার বোন মিমিয়া। ননদ ভাবি জুটি জমে যাবে। তুমি বোকা আর মিমিয়া সিক্স সেন্সে বিশ্বাসী। বোকা আর চালাকের জুটি সব সময় বেস্ট। তুমি তোমার বাবাকে হারিয়ে নিঃসঙ্গতায় ভুগছিলে। বাবার আদর হয়তো খুব একটা পাওনি, কিন্তু আমি তোমায় আমার বাবার ভালোবাসা পাওয়ার আরেকটা সুযোগ করে দেব। আমি তোমার জন্য কি আমি জানি না অদ্রিজা, কিন্তু তুমি আমার জন্য ঈশ্বরের দেয়া আশীর্বাদ। আমার বাবা মানুষটা ছিলেন বিয়ের আগেই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত। বলতে গেলে বাবার রক্তে মিশে গেছে ব্যবসা। বাবা যখন মাকে বিয়ে করে আনেন তখন মায়ের মায়ায় ডুবে যান, আর সেই মায়ায় এখনো ডুবে আছেন। আমার মায়ের এমন কোনো ইচ্ছে নেই বাবা পূরণ করেননি। আমি আর বাবা মাকে খুব ভালোবাসি। মায়ের কোনো কথাই আমরা ফেলতে পারি না। বাবার এমন ব্যবসার কথা মা জানেন না। বাবা বিষয়টা গোপন করে গেছেন, কারণ বাবার বড্ড ভয় হয় মা যদি চলে যায়। কিন্তু আমি বাবার মতোই হয়েছি, হিংস্র, বড্ড হিংস্র। মায়ের আবদার ছেলে ডাক্তার হবে, তাই বিদেশ থেকে পড়ালেখা করে দেশে ডাক্তারি পেশায় নিযুক্ত হয়েছি। বাবার ইচ্ছা আমি যেন তার চোরা কারবারি পেশায় হাত লাগাই, তাই বাবার ইচ্ছাটাও পূরণ করছি। আর আমার শেষ ইচ্ছে অদ্রিজাকে আমার জীবনে চাই, আর সেটা আমি পূরণ করব যে কোনো মূল্যে। তোমাকে পাওয়ার জন্য তোমাকে সাইকো সাজিয়েছি। সামনে কি কি হবে অদ্রিজান আমি নিজেও জানি না। শেষ কথাটা বলেই বাঁকা হাসলো মৃন্ময়। আবারও গাড়ি স্টার্ট দিয়ে তার যাত্রা শুরু করে। ভোরের আলো ফুটে গেছে। ঘুমন্ত শহরটা আড়মোড়া কাটিয়ে হয়তো উঠে পড়েছে। মৃন্ময় ফোনের নিউজ ফিড স্ক্রল করছে। তার গাড়ি দাঁড়িয়ে আছে একটা হোটেলের সামনে, অপেক্ষা শুধু অদ্রিজার ঘুম ভাঙার। কিছুক্ষণ পরে আড়মোড়া কাটিয়ে ঘুম থেকে উঠে অদ্রিজা মৃন্ময়ের দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলে, গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। এটা আবার কেমন কথা? তোমার সকালটা আজ ভালো, কিন্তু আমার সকালটা আজ খুব ভালো, বুঝতে পেরেছো? আমার সকালটা আজ তোমায় দেখে শুরু, তাই খারাপ হওয়ার কথাই না। শেষ কথাটা মনে মনে বলল মৃন্ময়। আমরা এক কথায় আছি। হোটেলের সামনে, দ্রুত চলো। ফ্রেশ হয়ে তোমার চুমকি বউর সাথে দেখা করব। কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ঘুমাননি। আপনার একটু ঘুমের প্রয়োজন। না, প্রয়োজন নেই। ফ্রেশ হয়ে চুমকি বউর বাড়ি যাব, তারপর আমার কাজ আছে, আমি তোমায় রেখে সেখানে যাব। এখানেও আপনার কাজ? ওটা বাংলাদেশেই আমার কাজ। তোমার কোনো প্রবলেম আছে? না না, আমার প্রবলেম থাকবে কেন? আচ্ছা চলুন আমরা আমাদের কাজে যাই। প্রায় 3 ঘন্টা পর হোটেলের রুম থেকে একসাথে বের হয় অদ্রিজা আর মৃন্ময়। রিসেপশনের সামনে ফাহাদকে দেখে চমকে যায় সে। ভাইয়া, আপনি এখানে? আপনার তো আসার কথা ছিল না। ছিল না, বাট চলে এলাম তোমাদের শহর ঘুরে দেখতে। খুব ভালো, খুব ভালো করেছেন। চলুন আপনাকে চুমকিবুর সাথে পরিচয় করিয়ে দিব। মৃন্ময় অদ্রিজার খুশি দেখে একটা হাসি দিয়ে দ্রুত ড্রাইভিং সিটে বসে পড়ে। তার পেছন পেছন বাকিরা যায়। প্রায় আধা ঘন্টার মধ্যেই অদ্রিজার বাড়ি পৌঁছে যায় তারা। দোতলা একটা বাড়ি, নিচের তলায় ভাড়াদে এবং দোতলায় অদ্রিজারা থাকতো। বর্তমানে সেখানে চুমকি এবং তার মা বাবা আছে। অদ্রিজাকে এই মুহূর্তে দেখতে পাবে তারা কখনোই আশা করেনি। চুমকিকে দেখেই দৌড়ে জড়িয়ে ধরে অদ্রিজা। শুরু হয়ে যায় দুজনের মরা কান্না। বিষয়টা বড্ড বিরক্ত লাগে মৃন্ময়ের। একে তো অদ্রিজার চোখের পানি, আর যে কোনো নারীর চোখের জল মৃন্ময় সহ্য করতে পারে না, কিন্তু তার মাধ্যমে খুন হচ্ছে কারো সন্তান, স্বামী, ভাই। ঠিক তাদের গগনবিহীন চিৎকার কি মৃন্ময় দেখছে? যদি
থাকতো তবে নিশ্চয় এইভাবে খুন নামক অপরাধ তার জীবনে জড়িয়ে নিত না। কিন্তু তার ধারণা যার উপরে সে অত্যাচার চালায় তারা তার চোখে দোষী। নিরাপরাধ মানুষের গায়ে ফুলের টোকাও দেয় না মৃন্ময়, আর সবাইকে মেরে হাত নোংরাও করে না সে। শুধুমাত্র অতিমাত্রায় যাদের উপর রাগ ঠিক তাদের নিজের হাতে মৃত্যু নামক শাস্তির ব্যবস্থা করে। বেশ কিছুক্ষণ পর চুমকি চোখে পড়ল মৃন্ময়। তাকে দেখে সালাম দিয়ে বসার জন্য বলল। মৃন্ময় মিষ্টি করে হেসে বলে, চুমকি বউ, আমি এখন বসতে পারবো না। আচ্ছা চুমকি বউ, আমি এখন বসতে পারবো না, আমার কিছু কাজ আছে, আমি রাতে এসে দেখা করে যাব। আর অদ্রিজা এই বাড়িতেই থাকবে, আমি হোটেলেই থাকবো। কিন্তু বাবা কিছু খেয়ে যাও। না, রাতে না হয় এখানেই ডিনার করব, এখন আসি। মৃন্ময় অদ্রিজার দিকে এক পলক তাকিয়ে দ্রুত বেরিয়ে যায়। এদিকে অদ্রিজা শুরু করে দিয়েছে মৃন্ময়ের নামে রাজ্যের কথা। জানো চুমকি বউ, এই ছেলেটা দেখতে যত সুন্দর তার চরিত্র তার থেকেও ভয়ঙ্কর সুন্দর। মানে সে খুনি। ধুর, কি যে বলো তুমি। ছেলেটা দেখতে শুনতে মাশাআল্লাহ, দেখতেই বোঝা যায় প্রচন্ড লাজুক, আর তুমি বলছো খুনি। আসলেই তোমার মাথাটা গেছে। এই দেখো, তুমিও বিশ্বাস করলে না, ঠিক বাকিরাও বিশ্বাস করছে না। এইসব তোমার মনের ভ্রম অদ্রিজা। শুধু শুধু ছেলেটাকে কেন দোষ দিচ্ছ? তুমি হয়তো স্বপ্ন দেখেছো। তুমি কি ভুলে গেছো তুমি যে মাঝে মাঝে স্বপ্নের ভিতর হাঁটো? চুমকির কথা শুনে অদ্রিজার চোখ বড় হয়ে যায়। হ্যাঁ, তার মনে আছে সে ঘুমের ভেতর হাঁটে। তবে কি এইসব তার মনের ভ্রম ছিল? কি হচ্ছে তার সাথে? রাজশাহী থেকে মৃন্ময় তার দলবল নিয়ে নাটোরের উদ্দেশ্যে রওনা হয়। অন্ধকার একটা রুমে দাঁড়িয়ে আছে মৃন্ময়। তার সামনে একটা বেঞ্চিতে শক্ত করে বেঁধে রাখা হয়েছে তার বেইমান ম্যানেজারটিকে। পকেট থেকে সিগারেট নিয়ে তাতে আগুন জ্বালিয়ে 2-4 টান দিয়ে ধোঁয়াগুলো সে ম্যানেজারের নাকে মুখে উড়িয়ে দেয়। বিশ্রী ধোঁয়ার গন্ধে খুক করে কাশতে শুরু করে লোকটি। তবে মুখ বাঁধার কারণে ঠিকভাবে কাশতেও পাচ্ছে না সে। কতক্ষণ হয়েছে বাড়ি দেশনি? মৃন্ময় গার্ডদের উদ্দেশ্যে, বস 7 ঘন্টা মাত্র? ওকে, এবার আচ্ছা মতো পেটা শালাকে। দুনিয়ার সব ক্ষমা করলেও বেঈমানের ক্ষমা নেই আমার কাছে। মৃন্ময়ের নির্দেশ অনুযায়ী সবাই মারতে শুরু করে। কিছুক্ষণ পর লোকটি অসহ্য যন্ত্রণায় জ্ঞান হারিয়ে ফেলে, কিন্তু আবারও মুখে পানি ঢেলে তার জ্ঞান ফেরানো হয়। মৃন্ময় হাত ঘড়িতে তাকিয়ে দেখে অলরেডি বিকাল 4টা বেজে গেছে। তার হাতেও সময় কম। নাটোর থেকে রাজশাহী ফিরতে অনেকটা সময় যাবে, তাই সবার উদ্দেশ্যে বলে, খেলা শেষ, স্টপ ইট। মৃন্ময়ের নির্দেশে সবাই থেমে যায়। পকেট থেকে পিস্তলটা হাতে নিয়ে লোকটা সামনে দাঁড়িয়ে বলে, আমার সাথে বেঈমানি করতে তোর কলিজায় লাগলো না? আমাকে মাফ করে দিন, আমি ইচ্ছে করে কিছুই করিনি। তাহলে কে করিয়েছে? আমি নাম বলতে পারবো না, আমায় মাফ করে দিন। মৃন্ময় বিরক্ত হয়ে লোকটার বুকে 3বার গুলি চালায়, কিন্তু প্রথমবার লোকটির মুখে একটি নাম শুনে চমকে যায় সে। এনএস। অবাক হয় মৃন্ময়। ফাহাদ মৃন্ময়ের দিকে চমকে তাকিয়ে বলে, বস, আপনিও কি শুনতে পেয়েছেন? ম্যানেজার এনএস এর নাম বলেছে। এই লোকটা কি চায়? আমাদের দলের সদস্যদের এইভাবে কিনে নিচ্ছে কেন? কিছু তো একটা গড়বড় আছে বস, কিন্তু এটাও হতে পারে আপনার উন্নতি তার সহ্য হচ্ছে না। মৃন্ময় কিছু একটা যেন ভাবে, তারপর সবাইকে উদ্দেশ্য করে বলে, লাশটার শরীর ঠান্ডা হলে কেটে পিস পিস করে নদীতে ফেলবি। খবরদার, এক নদীতে সম্পূর্ণ লাশ ফেলবি না, 2 ভাগ করে 2টা নদীতে ফেলবি। ওকে বস। মৃন্ময়ের শরীরে হালকা গোলাপি রঙের শার্টটা রক্তের ছিটে ফোটায় পরিপূর্ণ হয়ে গেছে। ছি, দেখ, বেঈমানের রক্তে আমার শার্ট ভিজে গেছে। এই শার্ট পাল্টানোর আগে অদ্রিজার কাছে যাওয়া যাবে না। বস, আমি আপনার জন্য আগে থেকে শার্টের ব্যবস্থা করে রেখেছি, গাড়িতে আছে, চলুন। ফাহাদের কথায় একটা বিশ্বস্ততার হাসি হাসে মৃন্ময়। তাই তো তোকে এত ভালোবাসি, আমার সাথে থেকে থেকে তুই নিজেও চালাক হয়ে গেছিস। কি যে বলেন বস। মৃন্ময় তার শার্ট পাল্টে আবারও ড্রাইভিংয়ে মনোযোগী হয়। তাকে দ্রুত অদ্রিজার কাছে ফিরতে হবে। পুরোটা দিন কেটে গেল, অথচ আজ অদ্রিজার খোঁজ নিতে পারেনি সে। বস, একটা কথা বলি। বল। আপনি ভাবিকে সবার কাছে সাইকো সাজালেন কেন? মানে সবাই ভাবি মানসিক সমস্যা ভুগছে, তাহলে ভাবিকে বাড়ির বউ করতে কি শামিমা ম্যাম মেনে নেবে? অবশ্যই নেবে। আর এই খেলায় আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে কে জানিস? তোর ভাবি। কি বলছেন বস? আমি ঠিক বলছি। সবার সাথে মিলেমিশে থাকা তার এই বন্ধুত্বটা সবার মন কেড়েছে। মিমি আর সে রীতিমতো বন্ধু হয়ে গেছে। মায়ের সাথেও বেশ ভাব। সেদিন দেখলাম মায়ের চুলে তেল লাগিয়ে দিচ্ছে, বাবার সাথেও হাসি খুশি।
তার এই স্বভাবগুলোর কারণে সবাই তাকে ভালোবাসে, তাই সবাই চাইবে তাকে বাড়ির বউ করার। কিন্তু তারপরও একটা মানসিক সমস্যার মেয়েকে সবাই কি আর বাড়ির বউ করতে চাইবে? তুই শুধু খেলাটা দেখ, ঠিক কি কি হয়। আপনার খবর আমি জানি বস, কি করে ঘরে এবং বাইরে সামলাতে হয় আপনি খুব ভালো করেই জানেন। দেখতে হবে না ছেলেটাকে, মৃন্ময় মেহরাব। কান্নার দাপটে থমথমে হয়ে আছে অদ্রিজার মায়ের বাড়ি। গত 2 দিন কাটানো মুহূর্তগুলো কিছুতেই ভুলবে না অদ্রিজা। চুমকিবুর সাথে মৃন্ময় তাকে 2 দিন থাকার জন্য অনুমতি দেয়। অদ্রিজার চুমকি মিলেমিশে সেই 2 দিন উপভোগ করে। মৃন্ময় তার পার্সোনাল কাজ নিয়ে ব্যস্ত ছিল। ভালো সময়গুলো যেন সহজেই ফুরিয়ে যায়। গত 2 দিনের সমাপ্তি কাটে আজ 3য় দিন। এখন সময়টা ভোর 5টা। মৃন্ময় সবার কাছে বিদায় নিয়ে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। অদ্রিজা চুমকিবুর ঘাড়ে মুখ গুজে বিলাপ দিয়ে কাঁদছে। বিষয়টা মৃন্ময়ের কাছে একটু হাস্যকর লাগছে। মনে হচ্ছে সে বর আর অদ্রিজা বউ। কনে বিদায়ের পর্ব যেন চলছে। কনের বিদায়ের সময় যেমন বিয়ে বাড়িটা আষাঢ়ের মেঘের মতো থমথমে হয়ে যায়, ঠিক এখনও তেমনটাই লাগছে। মৃন্ময় নিজের ধৈর্যের বাঁধ ভেঙে অদ্রিজাকে উদ্দেশ্য করে বলে, মিস অদ্রিজা, আপনি প্লিজ কান্না থামিয়ে এবার আসুন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। অদ্রিজা এবার আরও শব্দ করে কেঁদে দেয়। চুমকি চোখের পানি মুছে বলে, তুই দ্রুত ফিরে যা অদ্রিজা, সাহেব বাবুর কাজ আছে, তিনি তার ব্যস্ততা রেখে তোকে নিয়ে এসেছে আর তুই তার গুরুত্ব দিচ্ছিস না কেন? অদ্রিজা ঘাড় ঘুরিয়ে মৃন্ময়ের দিকে তাকায়। গলা খেকিয়ে চুমকিকে ছেড়ে গাড়ির সামনে যায়। তারপর চোখের ইশারায় বিদায় নিয়ে মৃন্ময় গাড়ি স্টার্ট দেয়। মুহূর্তেই শাসা করে গাড়ি চোখের পলকে হারিয়ে যায়। চুমকি ঠিক পেছন থেকে ততক্ষণ তাকিয়ে থাকে যতক্ষণ না গাড়িটি তার দৃষ্টির বাইরে চলে যায়। আমাদের রক্তের সম্পর্ক ছেড়েও হৃদয়ের একটা গভীর সম্পর্ক আছে, অনিমেষ ভালোবাসা আছে। সেই ভালোবাসাগুলোর প্রতি মোহমুগ্ধতা আছে। আর সেই সম্পর্কগুলোকে মূল্য সবাই দিতে পারে না, কিন্তু যারা পারে দিন শেষে তাদের হৃদয়ে প্রকৃত সুখ মিলে। চুমকি আর অদ্রিজার সম্পর্কটাও তেমন। রক্তের টান নেই, হৃদয়ের টান আছে, ভালোবাসা আছে, মাতৃসুলভ মমতা আছে। কান্নার রানী, এবারের মতো চোখের পানি মুছুন। মৃন্ময়ের কথায় 2-3 বার ফ্যাচফ্যাচ করে নাক টেনে হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে অদ্রিজা। মৃন্ময় এক পলক তাকিয়ে টিস্যু বাড়িয়ে দেয়। আর কয়েকটা দিন আমায় থাকতে দিলে কি হতো? সরি মিস অদ্রিজা তাবাসসুম, আমার হাতে এত সময় নেই আপনার জন্য এখানে টাইম ওয়েস্ট করব। এই 2 দিন সময় পেয়েছেন, এটা আপনার জন্য রাজ্যের ভাগ্য। হয়েছে হয়েছে, থাক, আপনাকে আর খোটা দিতে হবে না। খোটা দিলাম কই আজও? বাই দ্য ওয়ে, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। তোমায় বরণ করলো কে? ঘুমাও তুমি। অদ্রিজা তার চোখ বন্ধ করে নেয়। মুহূর্তেই চোখ নেমে আসে রাজ্যের ঘুমে। আড়মোড়া কাটিয়ে অদ্রিজা চোখ খুলে দেখে তার পাশে মৃন্ময় নেই। গাড়িটা রাস্তার এক সাইডে দাঁড় করানো। ভালো করে চোখ কচলে পরিবেশটা পরখ করে সে, কিন্তু বুঝতে পারছে না কোথায় আছে। হঠাৎ করে পানির বড্ড তৃষ্ণা পেল তার। ভালো করে গাড়ির সামনে চারিদিকে তাকিয়ে পানির বোতল খুঁজে পেল না। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে বোতল দেখতে পেয়ে গাড়ির দরজা খুলে নামতে চাইল, কিন্তু এ কি, গাড়ির দরজা খুলছে না, নিশ্চয়ই লক করে গেছে। এই বেটা খচ্চর গেল কই? বিড়বিড় করতে করতে অদ্রিজা ঘাড় ঘুরিয়ে পেছন থেকে পানির বোতল নিতে গেলেই তার চোখে পড়ে একটা রক্তমাখা শার্টটা হাতে নিতে চমকে যায় সে। ভয়ে গলার শটটা যেন বন্ধ হয়ে গেছে। মাথার ভেতরটায় ঘুরপাক খাচ্ছে হাজারখানেক সন্দেহ। এটা সেই শার্ট যেটা মৃন্ময় বাড়ি থেকে রাজশাহী আসার উদ্দেশ্যে পড়েছিল। হ্যাঁ, অদ্রিজার স্পষ্ট মনে আছে হালকা গোলাপি শার্টে মৃন্ময়কে স্মার্ট লাগছিল। সে বেশ কয়েকবার লুকিয়ে লুকিয়ে তাকে দেখছিল, কিন্তু শার্টটাতে ছেয়ে আছে ছোপ ছোপ রক্তের দাগ, কিছুটা রক্তের ছিটকা। তার মানে মৃন্ময় নিশ্চয় কাউকে খুন করেছিল। তার এসব ভ্রম নয়, এগুলো সত্যি। আড়ালে হয়তো মৃন্ময়ের নিশ্চয়ই কোনো কারণে এখানে এসেছে। তা সবটা লুকিয়েছে অদ্রিজার কাছে। আরেকবার শার্টটার দিকে তাকিয়ে ঘৃণায় গা গুলিয়ে উঠল অদ্রিজার। ছুঁড়ে শার্টটাকে ফেলে হু হু করে কাঁদতে শুরু করে দেয় সে। দুনিয়ার সবটা মিথ্যা বলে সে মেনে নিল নিজের চোখের দেখা জিনিস সে কি করে অস্বীকার করবে। সেদিন মৃন্ময় ওই লোকগুলোকে খুন করেছিল। ছাদে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে যে মৃন্ময় সরিয়ে দিয়েছে তা অদ্রিজার আগে থেকেই সন্দেহ হয়েছে, কিন্তু এই কয়েকদিনে মৃন্ময়ের ভালো মানুষের রূপে সে ভুলে যায় মৃন্ময় সত্যি একজন ক্রিমিনাল। মেসেজের টোনে ঘোর ভাঙে অদ্রিজার। তার ফোন চেক করে দেখে কোনো মেসেজ আসেনি। তার মানে মৃন্ময়ের ফোন এখানেই আছে। একটু ভালো করে খুঁজতেই ফোনটা পেয়ে যায় অদ্রিজা, কিন্তু কোনো লাভ হয় না, মোবাইল লক করা। বিরক্ত হয়ে ফোনটা ছুঁড়ে রেখে দেয়। এভাবে কেটে যায় 5 মিনিট। অস্থিরতার মাঝে দাপিয়ে বেড়াচ্ছে একটা ক্রিমিনালের সাথে এতটা দিন সে ছিল। ভাবতেই নিজের প্রতি নিজের বড্ড ঘৃণা হচ্ছে। হুট করে মৃন্ময়ের ফোনে কল আসায় ভাবতে থাকে সে কি ধরবে নাকি না।
ভাবতে ভাবতে কলটি কেটে যায়। কিছুক্ষণে আবারও উচ্চ শব্দে বেজে ওঠে ফোনটা। অদ্রিজা ঢোক গিলে কাঁপা কাঁপা হাতে ফোন রিসিভ করে। হ্যাঁ বস, আপনার কথা মতো 2টা লাশ নদীতে ভাসিয়ে দিয়েছি, আরেকটাকে রেল লাইনের ঝোপের আড়ালে রেখেছি। হ্যালো বস। বস, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো। তড়িৎ গতিতে মৃন্ময়ের প্রতি জন্মানো সম্মান এক নিমিষেই অবজ্ঞায় তৈরি হয়। ছি, একটা লোক এতটা নিজ। মৃন্ময়ের সবটা মুখোশ খুলে গেছে অদ্রিজার কাছে। মুখে হাত দিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে, কিন্তু মাথায় ঘুরপাক খেতে থাকে অন্য বুদ্ধি। রাজশাহী শহরটা এখনো ছেড়ে যায়নি তারা। বাইরের দোকানের সাইনবোর্ডের দিকে তাকিয়ে ঠিকানাগুলো পড়ে বেশ বুঝতে পারছে সে। দীর্ঘ অবসান শেষে মৃন্ময় হাজির হয়। গাড়ির লক খুলে ড্রাইভিং সিটে গা এলিয়ে দিয়ে অদ্রিজার দিকে তাকিয়ে বলে, কখন উঠলে তুমি? এই তো মাত্র। কই ছিলেন আপনি? এদিকটায় আমার একটা বন্ধুর দোকান আছে, আই মিন শোরুম, তার সাথেই দেখা করতে আসলাম। ও আচ্ছা। তোমার এমন লাগছে কেন? কেমন? কেমন যেন? এনিথিং রং? না, সব ঠিকঠাক আছে। ও। মৃন্ময় নিশ্চিন্তে গাড়ি চালাতে শুরু করে। কিছুক্ষণ পর একটা বাস স্ট্যান্ড দেখে মাথায় বুদ্ধি আসে অদ্রিজার। আমি ওয়াশরুমে যাব, গাড়ি থামান। মৃন্ময়ের সাথে সাথে ব্রেক করে, চারিদিকে চোখ বুলিয়ে বলে, চলো ওদিকটায়। আপনি বসুন, আমি যেতে পারবো। কিন্তু অচেনা জায়গায়। আচ্ছা, আমি গাড়ির সামনেই থাকবো। অদ্রিজা দ্রুত গাড়ি থেকে নেমে যায়। মৃন্ময়ের দিকে তাকিয়ে সে একটা রহস্যময় হাসি দিয়ে বলে, গুড বাই মৃন্ময় মেহরাব। অদ্রিজার হঠাৎ এমন কথায় চমকে যায় সে, কিন্তু তবুও মন থেকে সন্দেহ দূর করে অদ্রিজার দিকে তাকে একটা মিষ্টি হাসি দেয়। অদ্রিজাও তার দিকে তাকিয়ে সারি সারি বাসের মাঝে হারিয়ে যায়। মুখে গম্ভীরতা এনে চুপ করে বসে আছে শামীমা। আজ কয়েকদিন যাবৎ রাগীব লক্ষ্য করছে তার প্রিয়তমার মন খারাপ, কিন্তু আজকে মনে হচ্ছে একটু বেশি খারাপ। শামু, তোর কি হয়েছে? না, কি হবে, কিছু না। তোমায় কেমন যেন লাগছে, আমায় বলো শামু, তোমার কি হয়েছে? আমার অদ্রিতার জন্য মনটা কেমন কেমন করছে। মেয়েটা ছাড়া আমার একটা দিনও ভালো যাচ্ছে না। তোমার মেয়ে মিমিয়া ও তো কাল রাতে কেঁদেই দিয়েছে। এই অল্প কয়েকদিনে দেখো, মেয়েটা আমাদের মনে জায়গা করে নিয়েছে। ওকে ছাড়া আমরা থাকবো কিভাবে? রাগীব শামীমার মাথায় হাত দিয়ে মনে মনে বলে, আমার ছেলের সাথে মেয়েটা তাহলে তোমাদের মাথাটাও চিবিয়ে খেয়েছে। অবশ্য তোমাদের কথা আর কি বলবো আমি, মেয়েটার জন্য আমার নিজের মনের ভেতরটাও খসখস করছে। আচ্ছা, মিনময়ের জন্য যদি অদ্রিজাকে এই বাড়ির বউ করে আনি? কি বলছো তুমি? লতিফা কি রাজি হবে তার মেয়েকে এই বাড়িতে বিয়ে দিতে? কেন নয়? আমার ছেলের কি কমতি আছে? আমার ছেলের কাছে মেয়ে বিয়ে দিতে রাজি হবে এমন সাহস এখনো লতিফার হয়নি। তোমার যা ভালো মনে করো তাই হবে, তবে মৃন্ময় যদি রাজি না হয়? তোমার ছেলে আমার কোনো কথা ফেলতে দেখেছো? সে সব কথা দাড়ি থেকে কমা পর্যন্ত মেনে নেয়, আর অদ্রিজাকেও মেনে নেবে, তুমি দেখে নিও। তাই যেন হয়। মৃন্ময় গাড়ির সামনে প্রায় আধা ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছে। অদ্রিজার আসার কোনো নামগন্ধ নেই। বিরক্ত হয়ে সে কিছুটা এগিয়ে যায়, কিন্তু নানান মানুষের ভিড়ে অদ্রিজার দেখা মিলছে না। পাবলিক টয়লেটের আশেপাশে নানান মানুষ, কিন্তু লেডিস টয়লেটের সামনে গেলে নির্ঘাত মৃন্ময়কে প্রহার করা হবে। তাই একজন মধ্যবয়স্ক মহিলার সামনে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে বলে, আন্টি, আমাকে একটু সাহায্য করেন প্লিজ। অর্ধবয়স্ক মহিলাটি ভ্রু কুঁচকে মৃন্ময়ের দিকে তাকায়। মহিলাকে চুপ থাকতে দেখে মৃন্ময় আবারও বলে, এই যে ছবির মেয়েটি আমার ওয়াইফ, ওয়াশরুমে গিয়েছিল প্রায় আধা ঘন্টা হয়েছে, এখনো ফিরে আসেনি। আপনি প্লিজ লেডিস টয়লেটের আশপাশটায় একবার দেখে আসুন। মহিলাটি হাসি মুখে ওয়াশরুমের দিকে গেল। প্রায় 5 মিনিট পর আবার মৃন্ময়ের দিকে ফিরে এলো। ওইদিকে কেউ নেই, আর আপনার ওয়াইফের মতো কোনো যুবতী মেয়েকেও দেখলাম না। কথাটা শুনে মৃন্ময়ের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। মহিলাটিকে হাসি মুখে বিদায় দিয়ে চারিদিকে নিজে একবার ভালো করে চোখ বোলায়, কিন্তু অদ্রিজার দেখা মেলে না। পকেট থেকে দ্রুত মোবাইল বের করে ডায়াল অপশনে যায়। 2-4 বার ট্রাই করলে ফোন বন্ধ পাওয়া যায়। হতাশ হয়ে ফাহাদের নাম্বার খুঁজতে গেলে মৃন্ময়ের ভ্রুযুগল কুঁচকে যায়। 11টা 12তে একটা কল এসেছে, প্রায় 58 সেকেন্ড কথা বলা হয়েছে, কিন্তু মৃন্ময় তো তখন বাইরে ছিল। ভালো করে আননোন নাম্বারটি চেক করে বুঝতে পারে এটা তার আস্তানার একজন গার্ডের নাম্বার। দ্রুত মেসেজ অপশনে গিয়ে দেখে সেই নাম্বার থেকে একটা মেসেজ এসেছে, কিন্তু মেসেজটি আনরিড। লেখাটি ছিল মৃন্ময়ের নির্দেশে লাশ দুটিকে নদীতে আর ঝোপের আড়ালে রাখা হয়েছে। মৃন্ময়ের বুঝতে আর বাকি নেই তখন অদ্রিজা এইভাবে কেন কঠিন চোখ মুখ নিয়েছিল।
কেন বা তাকে এইভাবে গুড বাই বলেছিল। তার মানে ফোনটা অদ্রিজা রিসিভ করেছে। দ্রুত ফাহাদকে কল করে আসতে বলে। ফাহাদ সহ অন্যান্য গার্ডরা দ্রুত চারিদিকে ছড়িয়ে যায়, কিন্তু আফসোস অদ্রিজাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাগে মৃন্ময়ের শরীর থরথর করে কাঁপছে। ফাহাদ তার দিকে একবার তাকিয়ে দৃষ্টি সরিয়ে নেয়। মৃন্ময় যেন আগের মৃন্ময় নেই, এখন একটা হিংস্র মৃন্ময়কে দেখা যাচ্ছে। ফাহাদ ঢোক গিলে বলে, বস এখন কি করব? কোথায় খুঁজবো ম্যামকে? বাস কাউন্টারে খোঁজ নে। এই এলাকার প্রত্যেকটা বাড়ি তন্ন তন্ন করে খোঁজ কর। প্রত্যেকটা বাসে চেকপোস্ট বসিয়ে চেক কর। দরকার হলে গার্ডের সংখ্যা বাড়িয়ে দে। কিন্তু বস এইভাবে যদি চেকপোস্ট বসাতে যাই আমাদের পুলিশের সাহায্য নিতে হবে। মৃন্ময় ক্রুদ্ধ দৃষ্টিতে ফাহাদের দিকে তাকিয়ে বলে, প্রয়োজনে নিবি। সবাই আমাকে চেনে, আশা করি বুঝতে পারছিস। আমাকে দেখলেই তারা বুঝে নেবে আমি মিথ্যা বলছি না। গিয়ে বলবি মৃন্ময় মেহরাবের ওয়াইফ মানসিকভাবে অসুস্থ, কোথায় গেছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবটা খুলে বলবি আর আড়ালে গার্ডদের সতর্ক থাকার নির্দেশ দিবি। ওকে বস। ফাহাদ কিছুটা দূরে দাঁড়িয়ে সবাইকে সবার কাজ বুঝিয়ে দিচ্ছে। মৃন্ময় আকাশের দিকে তাকিয়ে হিসিয়ে বলে, ভালো করনি, একদম ভালো করনি অদ্রিজান। তোমাকে সেফ রাখতে এই হিংস্রতা থেকে তোমাকে দূরে রেখেছি, কিন্তু তুমি বারবার আমার হিংস্রতায় ধরা দাও। রক্ষে নেই তোমার, রক্ষে নেই। এর মূল্য তোমায় দিতেই হবে। শাস্তি পাবে তুমি। আশা করা যায় খুব শীঘ্রই তুমি আমার পিঞ্জিরাবদ্ধ হবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। শেষ কথাটায় মৃন্ময় একটা হাসি দেয়, যে হাসিতে নেই কোনো মলিনতা, আছে শুধু হিংস্রতা। রাগের মাত্রা বেড়ে গেলে বেশিরভাগ মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, যেমনটা এখন নেই মৃন্ময়ের। রাগে সারা শরীর থরথর করে কাঁপছে তার। কপালের ভাসমান নীল রক্তটা ফুলে উঠেছে। এত চেষ্টার পরে অদ্রিজাকে খুঁজে পাওয়া যায়নি। পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে, গার্ডদের চারিদিকে ছড়িয়ে দিয়েছে, কিন্তু ফলাফল শূন্য। দুপুর পেরিয়ে যাচ্ছে, সময় 3:30। গাড়ির সাথে হেলান দিয়ে নিজের রাগ সামলাচ্ছে মৃন্ময়। এর মূল্য দিতে হবে অদ্রিজাকে যে করেই হোক। পাশ থেকে ফাহাদ নিজের কপালের ঘাম টিস্যুর সাহায্যে একটু পরপর মুছে নিচ্ছে। বেশ কয়েকটা ঢোক গেলা তার শেষ। মনে মনে অদ্রিজার জন্য হাজারটা আফসোস হচ্ছে। মেয়েটার না জানি আজ কি হবে। ফাহাদ, গাড়িতে বস। যা করতে চাইনি তাই করতে হবে আমায়। মানে কোথায় যাবেন বস? অদ্রিজার প্রাণপ্রিয় চুমকিবুর কাছে। আপনি কি করতে চাইছেন বস? সময় এলে দেখতে পাবি। ফাহাদ ড্রাইভিং সিটে বসে পড়ে, মৃন্ময় তার পাশে। আজ মৃন্ময় ড্রাইভিং করার মতো অবস্থা নেই, তাই ড্রাইভিংয়ের দায়িত্ব ফাহাদের উপর। প্রায় 2 ঘন্টা পর আবারও ফিরে আসে অদ্রিজার বাড়িতে, যেখানে বর্তমানে চুমকি আছে। অসময়ে মৃন্ময়কে দেখেই ঘাবড়ে যায় চুমকি। আপনারা ঢাকায় ফিরে যাননি? মৃন্ময় তার প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেনি। সোজাসাপটা শান্ত কণ্ঠে বলে, অদ্রিজা কোথায়? মানে অদ্রিজাকে তো আমি আপনার সাথে গাড়িতে তুলে দিলাম। সে পালিয়ে গেছে। কি? কিন্তু কেন? মৃন্ময় একবার চুমকিকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল। তার হাতের নর্মাল ফোনটা এক ঝটকায় নিজের অধীনে নিয়ে নিল। মৃন্ময়ের আচরণে বেশ অবাক হয়ে যায় চুমকি। কল লিস্টে ভালো করে দেখে নিজের ভাই ছাড়া আর কারোর সাথে কথা হয়নি তার। মৃন্ময় ফোন ফেরত দিয়ে চুমকির দিকে সোজাসুজি দৃষ্টি নিক্ষেপ করে বলে, কোথায় লুকাতে সাহায্য করেছেন অদ্রিজাকে? কি বলছেন সাহেব? আপনারা বাড়ি থেকে বের হওয়ার পর আমার সাথে অদ্রিজা কোনো যোগাযোগ হয়নি। আপনার একজন ভাই আছে, পড়ালেখার জন্য রাজশাহী শহরে একটি হোস্টেলে থাকে। বাড়িতে তার আসা হয় না। আমার একটা নির্দেশে তার ছিন্ন ভিন্ন লাশ আপনার পায়ের কাছে এসে পড়বে। তাই সত্যিটা বলুন। মৃন্ময়ের এমন শান্ত কথার হুমকিতে 2 কদম পিছিয়ে যায় চুমকি। 2 চোখ পানিতে পরিপূর্ণ হয়ে যায়। মুখে হাত দিয়ে ডুকরে কেঁদে বলে, বিশ্বাস করুন, আমি জানি না অদ্রিজা কোথায়। তার সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। বিশ্বাস করুন আপনি। আমার ভাইটাকে কিছু করবেন না দয়া করে। অনেক কষ্টে টাকা দিয়ে তার পড়ালেখা চালিয়ে যাচ্ছি। মৃন্ময় সূক্ষ্ম দৃষ্টিতে একবার চুমকিকে দেখল। মনে হচ্ছে না মিথ্যা বলছে, তবুও আরেকটু বাজিয়ে দেখতে মৃন্ময় ফাহাদকে উদ্দেশ্য করে বলে, ফাহাদ, গার্ডদের বল হোস্টেল থেকে ছেলেটার বডি 6 টুকরো করে যেন এই বাড়িতে নিয়ে আসে, ফাস্ট। ওকে বস। মৃন্ময়ের কথা শুনে চুমকি তার পায়ের কাছে বসে পড়ে, কিন্তু মৃন্ময় ছিটকে দূরে সরে যায়। বিশ্বাস করুন, আমার অসুস্থ মায়ের কসম, অদ্রিজার সাথে আমার যোগাযোগ হয়নি। আমাদের আশার আলো ভাইটাকে মারবেন না। মৃন্ময় চুমকির 2 বাহু আগলে ধরে দাঁড় করায়। ওকে আমি কিচ্ছু করব না, কিন্তু অদ্রিজা কোথায়? আমি জানি না সে কোথায়। বিশ্বাস করুন, আমি সত্যি জানি না।
মৃন্ময় পকেটে হাত ঢুকিয়ে সারা রুম জুড়ে পায়চারি করতে থাকে। তাহলে এখানে গা ঢাকা দেওয়ার মতো অদ্রিজার কোনো জায়গা আছে কি? বন্ধু কিংবা আত্মীয় স্বজন? চুমকি কিছু একটা ভেবে বলে, আমার জানা মতে অদ্রিজার কোনো আত্মীয় স্বজন নেই, যাওয়ার মতো, আর তার কোনো বন্ধুও নেই। আমিই ছিলাম তার একমাত্র সঙ্গী। তবে তবে অদ্রিজার মায়ের বান্ধবী আর্য, যাকে নিয়ে ইন্ডিয়া গেছে, তিনি একজন উদ্যোক্তা। তার ছোটোখাটো একটা ব্যবসার বাড়ি আছে, সেখানে কয়েকশো মহিলা মিলে বিভিন্ন হাতের কাজ করে। অদ্রিজা যখন ঘুরতে যেতে ইচ্ছে হতো তখন সে ওখানেই যেত। অনেক মহিলার সাথে তার ভালো সম্পর্ক। মৃন্ময় যেন এবার আশার আলো ফিরে পেল। কোথায় সেই বাড়ি? ওই তো বাস স্ট্যান্ডের এদিকে ডানে একটি ভিতরের পাকা রাস্তা আছে। ঠিক 20 মিনিট গেলেই বড় প্রাচীরের একটি বাগান বাড়ি আছে। সবাইকে বাগান বাড়ি বললেই দেখিয়ে দেবে। হয়তো অদ্রিজা সেখানেই আছে। মৃন্ময় যা বোঝার বুঝে নিয়েছে। চুমকির কাছ থেকে বিদায় নিয়ে দরজা থেকে বের হওয়ার সময় কি মনে করে যেন আবারও ফিরে আসে। চুমকিবু, একটা কথা বলছি। আজ থেকে আপনি আমার দলের, মানে বুঝতে পারছেন, আমার কথা মতো আপনাকে চলতে হবে, না হলে ফল ভালো হবে না। আর একটা কথা, আমাকে বাড়ির জামাই হিসেবে বরণ করতে প্রস্তুত থাকুন। খুব শীঘ্রই দেখা হচ্ছে। শেষ কথাটি বাঁকা হেসে বলে চলে যায় মৃন্ময়। এদিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে চুমকি। সব যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। ফুল স্পিডে সাই সাই করে ছুটে চলেছে গাড়ি। মৃন্ময়ের চোখে মুখে ফুটে আছে হিংস্রতার হাসি। অলরেডি তার গার্ডদের নির্দেশ করে দিয়েছে বাগান বাড়িটা যেন ঘিরে ফেলা হয়, আর সেই বিষয়টা যেন কেউ টের না পায়। নির্দেশ অনুযায়ী সকল গার্ডরা পাহারায় একত্রিত হয়। ফাহাদ একবার, মৃন্ময় আরেকবার সামনের দিকে তাকিয়ে বলে, বস, একটা কথা বলবো। বল। প্লিজ অদ্রিজা ম্যামকে ফিরে ফেলে কোনো শাস্তি দিন না। দেখুন, ম্যামকে বাড়ি থেকে অক্ষত অবস্থায় এখানে এনেছেন, ঠিক আবার সেই অক্ষত অবস্থায় ঢাকা ফিরিয়ে নিন। মৃন্ময় ক্রুদ্ধ দৃষ্টিতে ফাহাদের দিকে তাকায়। ফাহাদ ঢোক গিলে আবারও মিনমিনিয়ে বলে, বাচ্চা মেয়ে হুটহাট এমন পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়াতে পারছে না, আর মেয়েরা একটু ভীতু প্রকৃতির হয়। আমি কি বলতে চাচ্ছি আশা করি বস বুঝতে পারছেন। আজকে ম্যামকে যে ভয় দেখাতে হবে সেটা আমি ভালো করেই জানি, কিন্তু রাগের মাথায় চড় থাপ্পড় ভুলেও মারবেন না প্লিজ স্যার। ফাহাদের কথাটি যেন মৃন্ময়ের পছন্দ হয়েছে, তাই চুপচাপ মাথা নেড়ে সম্মতি জানায়। অবশেষে বাগান বাড়িতে পৌঁছে যায় মৃন্ময়। বাড়ির চারিদিকে কাউকে দেখতে না পেয়ে আরও কিছুক্ষণ বাইরে অপেক্ষা করে। সে মূলত বাড়ির হাবভাব বোঝার চেষ্টা করছে। মাঝে মাঝে 2-4 জন মহিলাকে দেখা যাচ্ছে, আবার মাঝে মাঝে বাড়িতে 1-2 জন পুরুষকে হাঁটতে দেখা যাচ্ছে। মৃন্ময় বাড়ির ভেতরটায় ঢুকে আস্তে আস্তে প্রত্যেকটা রুম চেক করে। তার পেছন পেছন ফাহাদও আসছে। মহিলারা নিজেদের কাজেই ব্যস্ত। মৃন্ময় পেছনে ঘুরে ফাহাদকে উদ্দেশ্য করে বলে, বাড়ির দারোয়ান কোথায়? ঘুষ দিয়ে সরিয়ে দিয়েছে। গুড। এভাবে নিচের প্রত্যেকটা রুম সার্চ করে মৃন্ময়, কিন্তু অদ্রিজা নেই। দোতলায় উঠতেই তার কানে আসে একটি মহিলা অদ্রিজাকে তার নাম ধরে ডাকছে। সাথে সাথে মৃন্ময় ঘুরে ফাহাদের দিকে তাকায়। তাদের চোখ মুখ উজ্জ্বল করে ওঠে। বস, সিঁড়িঘর থেকে শব্দটা এসেছে, মনে হয় ম্যাম সাদেই আছে। রুমাল রেডি কর। ওকে বস। মৃন্ময় নিঃশব্দে ছাদে উঠে যায়। সিঁড়িঘরটাতে কেউ নেই। মৃন্ময় দরজা দিয়ে ছাদের দিকে তাকালে চমকে যায়। প্রায় অনেক মহিলা কাঁথা সেলাই করছে। অদ্রিজা তাদের পাশে এক কোণায় গুটিয়ে বসে আছে। মুখে বাঁকা হাসি রেখে মৃন্ময় ছাদের দিকে এগিয়ে যায়। তার পেছনে ফাহাদ আর কিছু গার্ডদের আসার নির্দেশ দেওয়া হয়। আর কত পারিয়ে বাঁচবে অদ্রিজান? পেছনে কারো কথা শোনায় চমকে তাকায় অদ্রিজা, কিন্তু মৃন্ময়কে দেখতে পাবে স্বপ্নেও ভাবেনি। কারণ সে মৃন্ময়ের হাতে ধরা পড়তে চায় না, তাই চুমকির সাথেও কোনো যোগাযোগ রাখেনি। কিন্তু মৃন্ময় তাকে খুঁজে পেয়ে গেল। ভয় আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে 2 পা পিছিয়ে যায় অদ্রিজা, কিন্তু মৃন্ময় তার দিকে 1 পা 2 পা করে এগিয়ে আসে। তার ঠোঁটে লেগে আছে বিশ্বজয়ের হাসি। ভালোবাসি তোমায় ছেড়ে যায় কি করে বলো? তাই তুমি না চাইলেও ফিরে আসি বারবার। অদ্রিজার বিপদ বুঝতে পেরে মহিলাগুলো এগিয়ে যেতে নেয়, কিন্তু তার আগে পথ আটকে দেয় গার্ডরা। অদ্রিজা পেছাতে পেছাতে বলে, একদম আমার সামনে আসবে না, বলে দিলাম, একদম না। ভুল, তোমার ধারণা সবটা ভুল। আমার কাছ থেকে নিজেকে যত দূরে সরিয়ে রাখবে আমি ঠিক ততটাই এগিয়ে আসব। এবার আর সুযোগ নেই। ছলে বলে কৌশলে তোমায় আমার করেই নেব। আপনি মানুষটা একটা খুনি। আপনি বিষাক্ত, অভিশপ্ত, যার হৃদয়ে হয়তো মায়াময় ভালোবাসা নেই, নেই কোনো বিশুদ্ধতার সাধনা। তুমি আমার জীবনে একটি গুণী মানুষ হয়ে ফিরে এসে
তুমি আমার জীবনে একটি গুণী মানুষ হয়ে ফিরে এসো। আমার বিষাক্ত জীবনের বিষ খরণ করার কৌশল নিয়ে ফিরে এসো। অভিশপ্ত জীবনটাতে সুরাহা হয়ে এসো। যদি সত্যি ফিরে আসো তবে তোমায় আমার হৃদয়ের অন্তরালে জমে থাকা নিখুঁত ভালোবাসা উপহার দেব। বিশুদ্ধতার মন্ত্রে তোমায় নিয়ে পরিপূর্ণ হব। ফিরে আসবে তো? মৃন্ময়ের কথায় অদ্রিজা কেমন করে যেন হেসে দেয়। সেই হাসিতে কোনো প্রাণ নেই, আছে শুধু অবজ্ঞা। আপনার স্বপ্ন আমি কোনোদিন পূরণ করব না মৃন্ময় মেহরাব, ফিরে যান আপনি। অদ্রিজার কথায় সব ব্যাকুলতা এক নিমিষেই উবে যায়। চোখে মুখে আবারও চেয়ে যায় হিংস্রতা। রাগে তার শরীর থরথর করে কাঁপতে থাকে। পেছন থেকে ফাহাদ দিশেহারা হয়ে পড়ে, মনে মনে কয়েকবার আল্লাহর নাম জপ করে। মৃন্ময় রাগের মাঝে মেয়েটাকে আবার উল্টাপাল্টা কিছু না করে দেয়। মৃন্ময় অদ্রিজার দিকে তাকিয়ে দাঁত হিসিয়ে বলে, ভালো কথার মেয়ে তুই না, আমি আগেই জানতাম, তবুও বারবার তোকে সুযোগ দিই। মৃন্ময় অদ্রিজার দিকে এগিয়ে আসে। অদ্রিজা পেছাতে নিলে ছাদের রেলিংয়ের সাথে ধাক্কা লাগে। 2-4টা ঢোক গিলে তাকিয়ে থাকে হিংস্র মানবটার দিকে। খবরদার কাছে আসবেন না, আমি কিন্তু ছাদ থেকে লাফ দিব। আই এম সরি অদ্রিজান। বাঁকা হেসে কথাটা বলে অদ্রিজার মুখে রুমাল চেপে ধরে মৃন্ময়। কয়েক সেকেন্ড ছটফট করে নিস্তেজ হয়ে যায় সে। মৃন্ময় তাকে আগলে ধরে কোলে তুলে নেয়। এদিকে অবাক হয়ে মহিলাগুলো তাকিয়ে আছে মৃন্ময়ের কার্যকলাপের দিকে। তাদের সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। মৃন্ময় যাওয়ার আগে বাকি সবাইকে উদ্দেশ্য করে বলে, এখন ঘটে যাওয়া একটা কথা যদি বাইরে বের হয় তবে কসম সবার গর্দান নেব। মৃন্ময়ের রাগী গলার কথা শুনে সবাই ভয় পেয়ে দৃষ্টি নামিয়ে নেয়। তারা যা বুঝার তা বুঝে গেছে। লোকটা খুব ক্ষমতাবান, হিংস্র। বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেছে। দূরে একটা মসজিদ থেকে মাগরিবের আজান ভেসে আসছে। অদ্রিজা পিটপিট করে চোখ খুলে নিজের অবস্থান বোঝার চেষ্টা করে। কয়েক সেকেন্ড পর বুঝতে পারে সে গাড়ির পেছনের সিটে লম্বালম্বিভাবে শুয়ে আছে। চট করে উঠে বসলে পিছে কিছুটা ব্যথা অনুভব হয়। সেদিকে তোয়াক্কা না করে আশেপাশে সেই হিংস্র রাগী মানবটাকে খুঁজতে থাকে। কিন্তু এ কি, কেউ নেই। সম্পূর্ণ গাড়ি ফাঁকা। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে এলাকাটা কোথায় বোঝার চেষ্টা করছে, কিন্তু না, বুঝতে পারছে না। দেখে মনে হচ্ছে শহর আর গ্রামের মিশ্রণে একটা এলাকা। ভাঙাচোরা পিচঢালা রাস্তা, তার একপাশে দাঁড়িয়ে আছে মৃন্ময়ের গাড়িটি। তার ভেতরে অদ্রিজা ঘুমে আচ্ছন্ন ছিল। রাস্তার দুই ধারের পরিবেশটাও অন্যরকম। হাতের বাম দিকটায় ধানের মাঠ, কাঁচা ধানের পাতাগুলো অন্ধকারের মাঝে চিকচিক করছে। আর ডান পাশে একটা শুনশান জঙ্গলের শুরু। বাইরে থেকে বোঝা যাচ্ছে এটা জঙ্গল হবে, তবে ভেতরে আরো গভীর গাঢ় জঙ্গলটি। অদ্রিজা কিছুক্ষণ চুপ করে থেকে আবারও মৃন্ময় আর ফাহাদকে খুঁজতে থাকে, কিন্তু কেউ নেই। এলাকাটি নিরিবিলি। এই বাঘ আর বাঘের শিষ্যটা কোথায়? কার কলিজা খেতে গেল? আমাকে একা রেখে কোথায় গেছে? কোনো সিকিউরিটিও দিয়ে যায়নি। আজও সন্ধ্যা নেমে এসছে। অদ্রিজা আবারও ভাবতে থাকে বিকালে ঘটে যাওয়ার ঘটনাগুলো। তখন চট করে মাথায় বুদ্ধি আসে সে পালাবে। আবারও পালাবে। যেই ভাবা সেই কাজ। গাড়ির দরজা খুলে উল্টো দিকে দৌড়াতে শুরু করে। তবে অদ্রিজা এখনো জানে না সে কোন এলাকায় আছে। শরীরটা বড্ড ক্লান্ত লাগায় এত দূরে ঢাকা পর্যন্ত ড্রাইভিং করতে মন চাইছিল না মৃন্ময় কিংবা ফাহাদের। সবার শরীর বড্ড ক্লান্ত, তাই মৃন্ময় ঠিক করেছে আজ রাত এদিকে কোনো বাড়িতেই কাটিয়ে দিবে। গ্রামের এলাকায় কোনো হোটেলের ব্যবস্থা হয়তো নেই, যদি পেয়ে যায়। তাই মৃন্ময় আর ফাহাদ সেই উদ্দেশ্যে বেরিয়েছিল। দুইজন সিকিউরিটিকে অদ্রিজার পাহারাদার হিসেবে রেখে গেছে, কিন্তু তারা দুজনেই গ্রামটা ঘুরে দেখতে অনেকটা দূরে চলে যায়। তারা ভেবেছিল অদ্রিজা গভীর ঘুমে আছে, হয়তো ওষুধের কার্যকারিতা এত সহজে যাবে না, তাই তারা নিশ্চিন্তে চলে যায়। মৃন্ময় কপালে থাকা চুলগুলো মাথার দিকে ঠেলে দিয়ে গাড়ির দিকে এগিয়ে আসে। তার পিছনে ফাহাদও আসছে, কিন্তু গাড়ির জানালার দিকে আর চোখে তাকালে মৃন্ময় থমকে যায়। অদ্রিজা নেই। গাড়ির ভেতরটায় ভালো করে দেখে মৃন্ময় গর্জে ওঠে, অদ্রিজা! তার চিৎকারে ফাহাদ ভয় পেয়ে যায়। কি হয়েছে বস? যা হওয়ার তাই। অদ্রিজা কোথায়? ম্যাম গাড়িতে নেই। ফাহাদ দ্রুত এগিয়ে গাড়ি চেক করতেই চোখ কপালে উঠে যায়। ম্যাম পালিয়েছে। আজ এই মেয়ে আমার হাতে শেষ। শুধু একবার পাই, জাস্ট একবার মৃন্ময় মেহরাবের আসল চেহারার সাথে তাকে এবার পরিচিত হতে হবে। হবে। পাশ থেকে ফাহাদ ভয় আড়ষ্ট হয়ে আছে। অদ্রিজাকে পেলে আজ কি যে করবে বস? বোকা মেয়েটা এতবার পালায় কেন? তার শরীর কি ভয় ডর বলে কিছু নেই? প্রথমবার মৃন্ময় মাফ করেছে, দ্বিতীয়বার যদি না করে? আরেকটা দিন শেষ করে সূর্যটি ডুবে গেল পশ্চিম দিকে। আকাশের বুকে ছেয়ে আছে এখনো শুভ্র আলো। পিচঢালা ভাঙা রাস্তাটায় অস্থির হয়ে এদিক থেকে সেদিক পায়চারি করছে মৃন্ময়। তার পাশে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে ফাহাদ।
তাদের সাথে আসা সকল গার্ডদের আগেই ঢাকায় ব্যাক করতে বলা হয়েছে। শুধুমাত্র 2 জন গার্ডকেই ফাহাদের সাথে থাকার জন্য রাখা হয়েছে, আর সেই 2 জনকে দায়িত্ব দেওয়া হয়েছিল অদ্রিজাকে পাহারা দেওয়ার জন্য। কিন্তু দুজনে হাওয়া খেতে গিয়ে সবচেয়ে মহাভুলটাই করে বসে। সুযোগ পেয়ে অদ্রিজা পালিয়ে যায়। ফাহাদ, এখন কোথায় খুঁজবো পাগল মেয়েটাকে? বস বেশি দূরে যেতে পারিনি মনে হয়, কারণ এদিকে গাড়ির ব্যবস্থা কম। ওই গার্ড 2 জন কোথায়? দ্রুত ফোন করো আদ্রিজাকে খুঁজে পেয়েছে কিনা। তোর কথায় ওদের সুযোগ দিয়েছি, মাফ করেছি। এবার যদি আদ্রিজাকে খুঁজে না পায় তবে তাদের সাথে সাথে আমি তোর গর্দান নেব। বস চুপ, যা বলেছি তাই কর। ফাহাদ দূরে গিয়ে গার্ডদের কল করে, কিন্তু ফলাফল শূন্য। এখনো অদ্রিজার কোনো খোঁজ পাওয়া যায়নি। যত যাই বলিস, আমি আজ এই মেয়েকে শিক্ষা দিয়েই ছাড়বো। এই মৃন্ময় মেহরাবের সাথে টক্কর দেওয়ার স্বাদ আমি তার চিরজীবনের জন্য মিটিয়ে দেব। ফাহাদ কিছু না বলে অন্যদিকে তাকিয়ে আছে। ফাহাদ, গাড়িতে ওঠ। মৃন্ময়ের নির্দেশে চুপচাপ গাড়িতে উঠে বসে, আর মৃন্ময় ড্রাইভিং করতে শুরু করে। সম্পূর্ণ অন্ধকার নেমে এসেছে। গ্রামের রাস্তায় আলোর ব্যবস্থা নেই বললেই চলে। প্রায় 1 ঘন্টা হাঁটা শেষ করে অদ্রিজা এবার ক্লান্ত। অন্ধকারে তেমন একটা দিশা খুঁজে পাচ্ছে না সে, তবুও যেদিকে পারছে ছুটে যাচ্ছে। সাথে মোবাইল ফোনটা থাকলেও একটু উপকার হতো, কিন্তু মোবাইলটাও সঙ্গে নেই তার। বিরক্ত হয়ে ক্লান্ত শরীরে হাঁটতে হাঁটতে অন্ধকারের মাঝে সে একটু আলোর দিশা পায়। ভালো করে পরখ করে বুঝতে পারে 4 জন ছেলে মাচানের উপর বসে তাস খেলছে। এই মুহূর্তে মানবশূন্য এলাকায় যেন 4 জন অদৃশ্যার জন্য আলোর দিশারি। সে দ্রুত পায়ে তাদের কাছে ছুটে যায়, হাঁপাতে হাঁপাতে বলে, ভাইয়ারা, আমায় একটু সাহায্য করুন দয়া করে। কোনো মেয়ের কথা শুনে চমকে থাকায় সেই 4 জন। হালকা মোমবাতির আলোর মাঝে ফুটে ওঠে তাদের সামনে অপরূপ সুন্দরী একটা মেয়ে। অদ্রিজা তাদের চুপ থাকতে দেখে চোখে মুখে বিরক্তির ভাব নিয়ে বলে, ভাইয়ারা একটু হেল্প করবেন প্লিজ। ছেলেগুলো অদ্রিজার কথায় কান্না দিয়ে চোখ দিয়ে গিলে খাচ্ছে। হঠাৎ তাদের মাঝ থেকে একটা ছেলে বলে ওঠে, কি সাহায্য লাগবে বলুন। আসলে আমাকে এই এলাকা থেকে বের হতে একটু সাহায্য করবেন প্লিজ। আমি চিনতে পারছি না কিছু। মেইন সড়কে যাওয়া আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4 জন ছেলে একে অপরের দিকে তাকিয়ে কি যেন ইশারা করে। 4 জনে মাচানের থেকে নেমে অদ্রিজার সামনে দাঁড়ায়। তোমাকে মেইন সড়কে যেতে অবশ্যই সাহায্য করব বোন। বোন শব্দটি শুনে অদ্রিজার হৃদয় জুড়ে শীতলতা বয়ে গেল। অদ্রিজা 1 মিনিটের শতভাগ বিশ্বাস করে নিল ছেলেগুলোকে। তাহলে বলুন কোন রাস্তায় যেতে হবে? তুমি আমাদের সাথে এসো বোন। জঙ্গলের দিকটা দিয়ে গেলে খুব তাড়াতাড়ি রাস্তাটা খুঁজে পাবে। এত রাতে জঙ্গল? হ্যাঁ, সমস্যা নেই, আমরা আছি তোমার সাথে, ভয় পেও না। আচ্ছা চলুন। অন্ধকারে ছেলেগুলো একে অপরের দিকে তাকিয়ে শয়তানি হাসি হাসে, কিন্তু অন্ধকারে সেই হাসি দেখতে পায় না অদ্রিজা। জঙ্গলে বেশ অনেকটা পথ তাদের সাথেই চলে যায় অদ্রিজা। যত যাচ্ছে ততই পথ গভীর হচ্ছে। মনে মনে ভয় অদ্রিজা সংকুচিত হয়ে যাচ্ছে, তবুও নিজেকে মৃন্ময়ের হাত থেকে বাঁচাতে তাকে যেতেই হবে। বেশ অনেকটা পথ যাওয়ার পর অদ্রিজা বিরক্ত হয়ে বলে, আর কত দূর? আধা ঘন্টা হয়ে গেল, শুধু হেঁটেই যাচ্ছি। লোকগুলো অদ্রিজার দিকে তাকিয়ে বলে, আর হাঁটতে হবে না, এবার তুমি প্রস্তুত হও আমাদের আজকে শিকার হতে। মানেটা তুই বুঝতে পারছিস না? আজকের রাতে আমাদের খাদ্য তুই। একসঙ্গে 4টি ছেলে লালসার দৃষ্টিতে তাকিয়ে হেসে যাচ্ছে। ভয়ে অদ্রিজা 2 পা পিছিয়ে যায়, কিন্তু তার পিঠ গিয়ে ঠেকে একটা ছেলের সাথে। সঙ্গে সঙ্গে চমকে পিছিয়ে যায় সে। 4টা ছেলে তার দিকে এগিয়ে আসছে সমান তালে। সঙ্গে সঙ্গে গলা ফাটিয়ে চিৎকার করতে থাকে সে। রাতের ঝিঝি পোকার সাথে তার চিৎকার যেন ভয়ানক করে তুলছে পরিবেশটাকে। গার্ড দুটি অনেকক্ষণ হেঁটে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু এখনো অদ্রিজার কোনো খোঁজ খবর পায়নি। হুট করে তাদের কানে আসে একটা মেয়ের চিৎকার। ভালো করে বুঝতে পারে এই কণ্ঠটা অদ্রিজা। দুজনের দিকে তাকিয়ে ভয়ে একবার ঢোক গিলে দ্রুত ফোন বের করে ফাহাদকে কল করে। বস। হ্যাঁ বল তোরা, ম্যামের কোনো খোঁজ পাওয়া গেছে? স্যার, এই দিকটাই দ্রুত আসেন। জঙ্গলের রাস্তা ধরে ডানের মোড়ের গলিটা। জঙ্গলের গভীর থেকে একটা মেয়ের চিৎকার ভেসে আসছে। আমার মনে হচ্ছে মেয়েটা অদ্রিজা ম্যাম। কি? তো তোমরা এখন কোথায়? আমরাও সেই রাস্তায় আছি। ফাহাদকে উত্তেজিত হতে দেখে চমকে যায় মৃন্ময়। ঠিক বুঝতে পারছি না স্যার, তবে একটি খাল, তার পাশেই মাচান, মোমবাতি ঝুলে আছে। মনে হয় ম্যামকে দেখে ছেলেগুলো জঙ্গলের দিকে টেনে নিয়ে গেছে। ওকে, আমরা আসছি। কথা শেষ করে ফাহাদ মৃন্ময়কে সবটা ভয়ে খুলে বলে, কিন্তু মৃন্ময়ের ভেতরটা ভয়ে কুঁকড়ে যায়। অদ্রিজার কিছু হয়ে গেলে সে নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবে না।
অদ্রিজা তার কাছে আমানত। আমানতের খেয়ানত হলে মৃন্ময়কে কঠিন শাস্তি পেতে হবে। নিজেকে নিজের কাছে শাস্তি দেবে, কারণ সে নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। 3 মিনিটের মধ্যেই গার্ডদের সামনে হাজির হয় মৃন্ময়। এলাকাটা বেশ নির্জন, ঘরবাড়ি ছিটে ফোটাও নেই। দ্রুত গাড়ি থেকে নেমে গাড়ির পেছন থেকে বড় বড় 2টা রামদা, একটা ছুরি এবং পিস্তল পকেটে গুজে নেয়। মৃন্ময়ের হাতে এইসব দেখে চমকে যায় ফাহাদ। অবাক হয়ে বলে, বস আপনি এইসব নিলেন কেন? চুপ কর তুই, তোদের সাথে পিস্তল আছে? ইয়েস বস। 3 জন একসাথে। জঙ্গলের দিক থেকে অদ্রিজার কান্না ভেসে আসছে। মৃন্ময়ের মাঝে একটা হিংস্রতা ভর করেছে, তার পেছনে আসছে বাকিরা। অদ্রিজা নিজেকে বাঁচাতে চিৎকার দিয়ে যাচ্ছে। তার গায়ের ওড়না দিয়ে ছেলেগুলো শক্ত করে তার মুখ বেঁধে দেয়। 5 জনের মাঝে সৃষ্টি হয় ধস্তাধস্তি। এক পাশ থেকে অদ্রিজার জামাটার নিচের অংশটা ছিঁড়ে গেছে। ধস্তাধস্তির কারণে হাতে পেটের কিছু অংশে লোকগুলোর নখ অদ্রিজার শরীরে দেবে গেছে। নিজেকে ছাড়ানোর শত চেষ্টা করেও ফলাফল শূন্য। মনে মনে আল্লাহকে ডাকছে বারবার। চোখের সামনে ভেসে উঠছে মৃন্ময়ের চেহারা। ধিক্কার দিচ্ছে নিজেকে, নিজে কেন পালাতে গেল সে। যদি আজ না পালাতো তবে নিজের চরিত্রে কখনোই আঘাত পড়তো না। এত কিছুর পরেও মৃন্ময় কখনো অদ্রিজার দিকে লালসার দৃষ্টিতে তাকায়নি, বরং তার চোখে ছিল প্রগাঢ় ভালোবাসা। সেই চোখের দিকে তাকিয়ে অদ্রিজা হারিয়ে যেত বারংবার। আর হয়তো দেখা হবে না মৃন্ময়ের সাথে, আদর পাওয়া হবে না শামীমার, দুষ্টুমি করা হবে না মিমিয়ার সাথে, আর পাওয়া হবে না চুমকি বুয়ের ভালোবাসা। শরীরের সব শক্তি যেন শেষ হয়ে গেছে। 2 পা বিবশ হয়ে যখন হাঁটু মুড়ে বসে পড়ে, তখনই 4 জন হিংস্র মানব তাকিয়ে থাকে তার দিকে। নিজেদের লালসা মেটাতে এগিয়ে আসে সেই 4 জন। চারিদিকে অন্ধকারে মোবাইলের আলোতে লোকগুলোর হিংস্র চেহারা দেখে বারবার মাথা দিয়ে ইশারা করছে অদ্রিজা যেন তাকে না স্পর্শ করে। হঠাৎ করে পেছন থেকে ভেসে আসে একজনের গর্জে ওঠা কণ্ঠ। কাউকে কোনো সুযোগ না দিয়ে রামদা দিয়ে এলোপাতারি কোপাতে থাকে 4 জনকে। সবার চিৎকারে থমথমে হয়ে যায় জঙ্গলটি। চারিদিকে ঝিঝি পোকার ডাক, কুকুরের কান্নার আওয়াজ, সব মিলিয়ে একের পর এক ঠোক গিলে যাচ্ছে ফাহাদ। 3 জনের অবস্থা একদম করুণ। বাকি থেকে যায় আরেকজন হাতে চাকু নিয়ে। সেই লোকটার শরীরে অনবরত ক্ষত করে যাচ্ছে মৃন্ময়, যেন হিংস্র বাঘ তার শিকারীকে আঘাত করছে। অদ্রিজা এখনো বসে আছে সেই স্থানে। তাকে দেখে মনে হচ্ছে যেন এইমাত্র রক্ত দিয়ে গোসল করে এসেছে। সারা শরীরে সেই ছেলেগুলোর রক্ত তার শরীরে। অদ্রিজার অনুভূতি শক্তিরা থমকে গেছে। মৃন্ময় যখন বড় একটা ছুরি নিয়ে লোকটার পেটে ঢুকিয়ে দেয়, তখন রক্তগুলো ছিটকে পড়ে অদ্রিজার মুখে। হাত বাড়িয়ে গালে লেগে থাকা রক্ত স্পর্শ করে ডুকরে উঠে আবারও চুপচাপ কান্না থামিয়ে দেয়। ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে মৃন্ময়ের দিকে। মৃন্ময়ের গায়ের অফ হোয়াইট শার্টটা রক্তের লালে রঞ্জিত। চোখে মুখে নেই কোনো মায়ার আভাস, যা আছে তা হিংস্রতা। শেষ ছেলেটি মাটিতে লুটিয়ে পড়লে মৃন্ময় চারিদিকে একবার পরখ করে নেয়। পরিবেশটা এখন শান্ত। ফাহাদ ঘেমে একাকার। তার আশেপাশে গার্ড 2 জন থরথর করে কাঁপছে। অদ্রিজা এখনো তাকিয়ে আছে মৃন্ময়ের দিকে। মৃন্ময় হাত থেকে ছুরি ফেলে 2 জন গার্ডকে উদ্দেশ্য করে বলে, ওই রামদা ছুরি চাকুগুলোকে নিয়ে আয়। খবরদার কোনো প্রমাণ যেন না থাকে, তোর ভাবি কোনো চিহ্ন যেন না থাকে। সঙ্গে সঙ্গে গার্ডরা তাদের কাজে লেগে যায়। মৃন্ময় 2 হাত দিয়ে নিজের চুল টেনে অনুভব করে সম্পূর্ণ চুল রক্তে মাখামাখি। বিড়বিড় করে মৃন্ময় বলে, জানোয়ারের রক্ত। বিড়বিড় করে বললেও নিরিবিলি পরিবেশে কথাটা স্পষ্ট শোনা যায়। অদ্রিজা রোবটের মতো চুপচাপ তাকিয়ে আছে। মৃন্ময় তার সামনে এগিয়ে গেলে অদ্রিজা গলগল করে বমি করে দেয়। মৃন্ময়ের বুঝতে বাকি নেই অদ্রিজা ভয় পেয়ে বমিটা করেছে। অদ্রিজা বমি করে ওড়না দিয়ে মুখ মুছে 2 কদম পিছিয়ে যায়। মৃন্ময় বুঝতে পারছে অদ্রিজা শকে আছে, কিন্তু মৃন্ময়ের মনে নেই কোনো ভালোবাসার অনুভূতি। অদ্রিজার সামনে দাঁড়িয়ে তার 2 গাল চেপে বলে, কিরে, দেখেছিস আমার আসল রূপ? আর পালাবি? আমার সাথে আর হাইড অ্যান্ড সিক গেম খেলবি? যতজন আমার কাছ থেকে তোকে দূরে সরিয়ে রাখবে, ঠিক ততজনকে এইভাবে মারবো। কিন্তু তুই নিজে দূরে সরে গেলে আমার তো তোকেও শাস্তি দেওয়া উচিত। কিরে বল, উচিত না? অদ্রিজা ভীরু চোখে দুটো দিয়ে মৃন্ময়ের শার্টের দিকে তাকিয়ে আছে। এই লোকটার চোখে চোখ রেখে তার কথা বলার সাহস নেই আর। অদ্রিজাকে চুপ থাকতে দেখে মৃন্ময় আবারও 1 গুণ বেশি রেগে যায়। তার দিকে ভালো করে তাকিয়ে দেখে অদ্রিজার জামার এক সাইড অর্ধেকটা ছিঁড়ে গেছে। ভেসে উঠেছে অদ্রিজার উদম পেট। এবার যেন রাগ আরও বেড়ে গেল মৃন্ময়ের। সবচেয়ে বড় অপরাধী অদ্রিজা, সে কেন পালাবে? যদি না পালাতো তবে এখানে আজ রণক্ষেত্রের ময়দান তৈরি হতো না। পাগলের মতো বিড়বিড় করতে করতে অদ্রিজার গাল দুটো আবারও ঠেসে ধরল মৃন্ময়। 2 চোখ বেয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। মৃন্ময়ের থেকে 10 কদম দূরে দাঁড়িয়ে আছে ফাহাদ। ফাহাদ বুঝতে পারছে মৃন্ময় আজ অদ্রিজাকে শাস্তি দেবে। হাতে ছুরি নিয়ে মৃন্ময় যখন অদ্রিজার সামনে দাঁড়ায়, তখনই ভেসে আসে ফাহাদের চিৎকার, বস ম্যামকে কিছু করবেন না প্লিজ। সঙ্গে সঙ্গে হাতে থাকা ছুরিটা ফাহাদের দিকে ছুঁড়ে মারে মৃন্ময়। ফাহাদ ছিটকে দূরে সরে গেলে ছুরিটা একটা মোটা গাছের সাথে লেগে যায়।
ফাহাদ অবাক হয়ে মৃন্ময়ের দিকে তাকায়। আজ 8 বছর তার সাথে থাকে। ফাহাদ কই কখনো ফুলের টোকাও দেয়নি, আজ ডাইরেক্ট ছুরি নিক্ষেপ করে। তার মানে মৃন্ময়ের হিতাহিত জ্ঞান সম্পূর্ণ নেই। আবেগ অনুভূতিরা এই মুহূর্তে কি তার সমাপ্তি জানিয়েছে? ইচ্ছে করে নিশানা ভুল দিয়েছিলাম। যদি ম্যামের হয়ে আর চামচাগিরি করিস তবে এই ছুরি সোজা তোর মাথায় ঠেকাবো, মাইন্ড ইট। অদ্রিজা ফাহাদের দিকে তাকিয়ে আছে, যেন চোখের ইশারায় ফাহাদের কাছে একটু সাহায্য চাইছে। তাকে তাকিয়ে থাকতে দেখে মৃন্ময় আবারও গাল চেপে ধরে মুখ তার দিকে ঘুরিয়ে আনে। কিরে, পালিয়ে গেছিলি? বল, কেন পালালি? অদ্রিজা কান্নার দাপটে বারবার কেঁপে উঠছে। মৃন্ময় সেদিকে পাত্তা না দিয়ে অদ্রিজার চুলের মুঠি টেনে ধরে। বল, পালালি কেন? যে শাস্তি পাবে আমি তাকে শাস্তি দিয়েই ছাড়ি, এবার সে আমার যত কাছের মানুষই হোক না কেন। অদ্রিজা এখনো ফুপিয়ে যাচ্ছে। মৃন্ময় আরেকটু শক্ত করে চুল টেনে বলে, কথা বল, ওই ছেলেগুলো তোকে পেলো কোথায়? অদ্রিজা এখনো চুপ। মৃন্ময় পকেট থেকে চাকু নিয়ে বাঁকা হেসে ধারালো অংশটা অদ্রিজার গালে ছোঁয়ায়। সাথে সাথে চিৎকার দিয়ে ওঠে ফাহাদ। অদ্রিজা, অদ্রিজা ম্যাম সত্যিটা বলুন। দেখুন চুপ থাকলে কোনো ফায়দা হবে না। প্লিজ প্লিজ কথা বলুন। মৃন্ময় এখনো অদ্রিজার চোখের দিকে তাকিয়ে আছে। গলার দিকটায় চাকু চেপে ধরতেই অদ্রিজা ডুকরে কেঁদে দেয়। আমায় আমায় ওরা গাড়ি থেকে তুলে নিয়ে গেছিল। আমি যখন চোখ খুলি তখন বুঝতে পারি জঙ্গলের ভেতরটায় আছি। মৃন্ময় অদ্রিজার দিকে তাকিয়ে আছে সন্দেহের দৃষ্টিতে। তার সন্দেহে বুঝতে পেরে অদ্রিজা আবারও বলে, বিশ্বাস করুন, আমি পালাইনি, আমাকে কিছু করবেন না। নিজেকে বাঁচাতে সম্পূর্ণ গল্পটা মিথ্যা সাজে এবার আরো বেশি ভয় লাগছে অদ্রিজার। মৃন্ময় তার দিকে তাকিয়ে কিছু বলতে নিলেই ফাহাদ বলে, বস, ভাবি পালায়নি, প্লিজ মারবেন না, প্লিজ বস। আবারও কুক করে কেশে মৃন্ময়ের দিকে তাকাতে অদ্রিজার অন্তরাত্মা কেঁপে ওঠে। কেমন হিংস্রতার দৃষ্টিতে তাকিয়ে আছে। হুট করে অদ্রিজার মাথা চক্কর দিয়ে ওঠে। দুই হাতে চুল খামচে মাটিতে লুটিয়ে পড়ে। অদ্রিজার ভাবগম্ভীর দেখে বুঝতে পারে অদ্রিজা সেন্স হারিয়েছে। তার সম্পূর্ণ শরীর ঠান্ডা শীতল হয়ে আছে। মৃন্ময় তাকে পাজা কোলে নিয়ে ফাহাদের উদ্দেশ্যে বলে, গাড়ি বের কর, আমরা আসছি। ওকে বস। কিছুটা পথ হেঁটে মৃন্ময় অদ্রিজার রক্তমাখা মুখটার দিকে তাকিয়ে বলে, আমি জানি তুই মিথ্যা বলছিস, তোর চোখে মুখে কোনো সত্য কথার আভাস ছিল না। আর আমি যে তোকে গাড়িতে রেখে গেছিলাম তুই জানলি কি করে? তুই তো অজ্ঞান ছিলি। সব নাটক নিজে এই মুহূর্তে তৈরি করেছিস। গুড জব, তবে শাস্তি তুই পাবি। এই মৃন্ময় মেহরাব থেকে পালিয়ে বাঁচার শাস্তি তুই পাবি। গভীর রাতে স্তব্ধ চারিদিক। সোফায় বসে একের পর এক সিগারেট ফুঁকছে মৃন্ময়। নিজের রাগটাকে কন্ট্রোলে আনতে বৃথা চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ফলাফল শূন্য। বারবার ভেসে উঠছে চোখের সামনে অদ্রিজার করুণ দৃশ্য। সোফায় বসে সামনে থাকা টেবিলের উপর পা তুলে গভীর মনোযোগ নিক্ষেপ করে আছে অদ্রিজার দিকে। তার পাশেই বিছানায় কাঁথা মুড়িয়ে শুয়ে আছে অদ্রিজা। তারা এখন আছে একটা নর্মাল হোটেলে। এই হোটেলটার ব্যবস্থা করতে তাদের বেশ কষ্টসাধ্য হয়েছে বটে। মৃন্ময় যখন অদ্রিজাকে নিয়ে বাগান থেকে বের হয় তখন রাস্তার পাশে থাকা খালে নিজের হাত পা চুল ভালো করে ধুয়ে নেয়। রুমাল দিয়ে দ্রুত অদ্রিজার চোখ মুখ গলা পরিষ্কার করে দেয়। অনেক চেষ্টার পর ফাহাদ 3 গুণ টাকা দিয়ে একটা হোটেল বুক করে। তবে মৃন্ময় আর অদ্রিজার এমন অবস্থা নিয়ে যেখানে যাবে ঠিক সেখানে মানুষ সন্দেহ করবে, তাই কৌশলে বুদ্ধি করে আগে থেকেই হোটেলের ম্যানেজারের সাহায্যে নিজেদের জন্য 2টা রুম ঠিক করে। কিন্তু রুম ঠিক হলেও ভয় আছে। ফাহাদ অদ্রিজাকে একা একটা বাঘের কাছায় রেখে আসতে তার মন সায় দেয়নি। সবচেয়ে বড় বিপত্তি 2 তলার ডানের কর্নারের রুম মৃন্ময়ের আর বামের শুরুটা ফাহাদের। 2টো রুমের দূরত্ব বেশ অনেকটাই। মৃন্ময়ের সাথে রাতে যদি অদ্রিজার কোনো ঝগড়া ঝামেলা হয় তবে ফাহাদ কিছুতেই বুঝতে পারবে না, তাই এত রাতে নিজের রুমে বসে চিন্তা ছাড়া কিছুই করতে পারছে না সে। হোটেলে আসার পর ফ্রেশ হয়ে অদ্রিজা দুর্বল শরীর নিয়ে শুয়ে পড়ে। মৃন্ময়ের সাথে ভুলেও আরেকটা কথা বলেনি। মৃন্ময় নিজেও তার মতো করে চলছে, কিন্তু রাত যত গভীর হচ্ছে তত তাকে অদ্রিজার বিষয় ভাবিয়ে তুলছে। মৃন্ময় তো চায়নি তার হিংস্রতা অদ্রিজার সামনে প্রকাশ হোক। সে ঠিক অদ্রিজার সাথে তেমনটাই থাকতে চেয়েছে যেমনটা মিমিয়া আর তার মায়ের সাথে, কিন্তু প্রতিবার অদ্রিজার ছোট ছোট ভুলগুলোতে সব সত্যিটা সামনে এসে ধরা দিচ্ছে। আবারও সিগারেট টেনে ধোয়া নাকে মুখে উড়িয়ে চোখ বন্ধ করে নেয়। মৃন্ময় নিজের মনের বিরুদ্ধে যুদ্ধ করে 2 চোখে ঘুম নামাতে চাইছে, কিন্তু ঘুম তার চোখে ধরা দিচ্ছে না। হুট করে মৃন্ময়ের মাথায় আবারও রাগ চেপে বসে। বারবার ভাবতে থাকে অদ্রিজার সাথে হওয়া নৃশংস ঘটনা। সিগারেটটা ছুঁড়ে ফেলে দাঁত কিরমির করে ঘুমন্ত অদ্রিজাকে একটানে শোয়া থেকে উঠে বসায়। হঠাৎ আক্রমণে অদ্রিজা ঘাবড়ে যায়। কিছুক্ষণ আগেই চোখে লেগে আসছিল, কিন্তু মৃন্ময়ের হঠাৎ আক্রমণে নিজের ভেতরটায় কু ডেকে ওঠে। কিরে, ঘুমিয়েছিলি? আমার চোখের ঘুম নামিয়ে তুই শান্তির ঘুম ঘুমাচ্ছিস? মৃন্ময়ের দিকে প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে আছে সে। এত রাতে পাগলটা আবার কেন খেপলো সেটাই মাথায় আসছে না তার।
অদ্রিজাকে চুপ থাকতে দেখে আরো রেগে যায় মৃন্ময়। তোকে আমি কিছু জিজ্ঞেস করছি। মৃন্ময় অদ্রিজার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। সত্যি কথা বললে আমি তোমাকে সত্যি কথা বললে আমি তোমার গায়ে একটা ফুলের টোকাও দেব না, তাই সত্যি কথাটাই আমাকে বলবে। তুমি কি গাড়ি থেকে পালিয়ে গেছিলে নিজের ইচ্ছায়? অদ্রিজা আর চোখে মৃন্ময়কে একবার দেখে, তাকে চুপ থাকতে দেখে আবারও গর্জে ওঠে মৃন্ময়। নীরবতা সম্মতির লক্ষণ, তাহলে আমি ভেবেই নেব তুমি পালিয়ে গেছো। আমাকে শুরু থেকে শেষটা এবার বলো, আমি শুনতে চাই। অদ্রিজা এখনো চুপ করে আছে। মৃন্ময়ের সাথে কথা বলতে তার রুচি দিচ্ছে না, কিন্তু মৃন্ময়ও কম যায় না। সে জানে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাতে হয়, তাই জ্বলন্ত সিগারেট হাতে নিয়ে অদ্রিজার সামনে বারবার নাড়িয়ে বলে, এই উত্তপ্ত আগুন যদি আমি তোমার হাতে মুখে লাগিয়ে দিই কেমন হবে? অদ্রিজা এবার কেঁপে ওঠে, বাম হাতের তালু দিয়ে চোখের পানি মুছে নেয়। কি হলো, আবার প্রশ্নের উত্তর নেই কেন? মৃন্ময়ের ধমকে একের পর এক গড়গড় করে সব সত্যটা বলে দেয় অদ্রিজা। শুরু থেকে শেষ সবটা শুনে মৃন্ময় হাসতে থাকে। তার মুখে হাসি দেখে অদ্রিজা অবাক হয়ে তাকায়। অদ্রিজাকে অবাক হতে দেখে মৃন্ময় বলে, একটা কথা বলি অদ্রিজান, পৃথিবীতে আমি দুইজন নারীকে আমার জীবনের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। সে হলো আমার মা। আমার মায়ের ইচ্ছেতেই আমি ডাক্তারি পেশা গ্রহণ করেছি। আশা করি এতদিনে বুঝে ফেলেছ আমি যেমনটা দেখাই আমি আসলে তেমন না। হ্যাঁ, কালো বাজারে ব্যবসায় আমি আগে থেকেই জড়িত। এবার আশা করি আমার ডাক্তারি পেশার সাথে আমার কালোবাজারি ব্যবসার মিল তুমি খুঁজবে না। মৃন্ময় মেহরাব ডাক্তার হিসেবে শান্ত, তীক্ষ্ণ, বুদ্ধি সম্পূর্ণ। আর ডার্ক মৃন্ময় মেহরাব বড্ড হিংস্র, যার হৃদয়ে মায়া নেই, ভয় নেই, আছে শুধু রক্তের খেলা। সবাইকে মেরে আমি হাত নষ্ট করি না অদ্রিজান, শুধু তাদেরকে নিজের হাতে মারি যারা বেইমানি করে আর আমার কাছের মানুষগুলোকে আঘাত করে। দুইজন নারীর মাঝে আরেকটা নারী হলো আমার বোন মিমিয়া, যার মাথায় বুদ্ধির অভাব নেই। আগে থেকেই সে আমাকে সন্দেহ করে। আমাকে নাকি মাঝে মাঝে তার ভিন্ন রকম লাগে, যেমনটা দেখাই তেমনটা আমি না। মনে আছে তুমি আমায় খুনি বলে দাবি করে ঘর মাথায় তুলে নিয়েছিলে? সেদিন মিমিয়ার সন্দেহগুলো আরো গাঢ় হতে থাকে। তাকে অবশ্য আমি ইমোশনাল ব্ল্যাকমেল করে ঘুরিয়ে দিয়েছি, কিন্তু শেষ পর্যায়ে 3 নাম্বার যে নারীকে গুরুত্ব দিয়েছি সে হলো তুমি। আমি তোমায় বড্ড ভালোবাসি অদ্রিজান, কিন্তু আমায় বারবার জাগিয়ে দাও, আবার হিংস্রতা জাগিয়ে তোলো। যদি তোমার ভুলভাল কাণ্ডগুলো না করতে তবে আমার এই হিংস্রতা কখনোই তোমার মাঝে আসতো না। আপনার কি ধারণা আপনার সবটা জেনেও আমি আপনাকে ভালোবাসবো? এতই সোজা নাকি? অদ্রিজার এমন কথায় চমকে তাকালো মৃন্ময়। আমি জানি তুমি আমায় ভালোবাসো না, আর কোনোদিন আসবো না, সেই আশাটা ছেড়ে দিন মৃন্ময় মেহরা। অদ্রিজার কথায় মৃন্ময় কেমন করে যেন হাসে। অদ্রিজা তার দিকে তাকিয়ে ঘৃণা ভরা দৃষ্টিতে বলে, আমার কি মনে হচ্ছে জানেন, আমার মা আমায় একটা বাঘের খাঁচায় রেখে গেছে। আমি আর নিতে পারছি না এইসব। আমি ফিরে যেতে চাই আমার স্বাভাবিক জীবনে। আপনি পড়ে থাকুন আপনার হিংস্র অস্তিত্ব নিয়ে। মৃন্ময় দাঁড়িয়ে যায়, সামনে থাকা টেবিলটিতে জোরে লাথি দেয়। সারা রুম জুড়ে পায়চারি করে মাথায় হাত দিয়ে বারান্দায় চলে যায়। ভাবতে থাকে নানান কথা। তারাহীন আকাশটার দিকে তাকিয়ে ভাবতে থাকে, এইভাবে সম্মতিহীন একটি সম্পর্কে সে কি সুখী হবে? আবারও রুমে ফিরে এসে পায়চারি করে। অদ্রিজা এখনো সেইভাবেই বসে আছে, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। মৃন্ময় তার সামনে হাঁটু মুড়ে বসে। আমি এর শেষ চাই অদ্রিজা। তোমার চোখে আমি আমার জন্য এক ফোঁটাও ভালোবাসা দেখিনি, আর ভালোবাসা কখনো দেখবো কিনা জানা নেই। এই ঘটনা এখানেই শেষ। তুমি তোমার মতো থাকবে, আমি আমার মতো। একটা কথা বলবে অদ্রিজা, এই হিংস্র মানুষটা কখনো তোমাকে আঘাত দিয়েছে? আমি শুধু তাদেরকেই মেরেছি যারা তোমার গায়ে বাজেভাবে আঘাত করেছে। এই মুহূর্তে তুমি কোথায় থাকতে বলো তো? ছি, আমি আর ভাবতে পারছি না তুমি আমার ভালোবাসা ছিলে আর থাকবে। আরেকটা কথা, আমার এই ছদ্মবেশ সম্পর্কে যদি বাইরের কেউ জানে তবে ফলাফল ভালো হবে না, বলে দিচ্ছি। মৃন্ময় বড় বড় পা ফেলে এগিয়ে গেলে অদ্রিজা পেছন থেকে ঠোঁট বাঁকিয়ে বলে, আপনার দুর্বলতা আন্টি, তাই না? একবার আমি ফিরে যাই, সবটা জানিয়ে দিব আন্টিকে। আন্টির গর্ভ থেকে ঠিক কত বড় জানোয়ার হয়েছে তা আন্টির জানা দরকার। মৃন্ময় 1 পা 2 পা করে অদ্রিজার সামনে এগিয়ে আসে। তার ঠোঁটে সেই প্রশস্ত হাসিটা ঠিক রেখে বলে, যেদিন তোমার আন্টির কানে এই কথা আসবে ঠিক সেই দিন তোমার প্রাণ প্রিয় চুমকিবুর ভাইয়ের লাশ তোমার পায়ের সামনে পড়বে। মাইন্ড ইট। আপনি ওর কথা জানলেন কি করে? তোমার সম্পর্কে প্রায় 60% খোঁজ নেওয়া শেষ। আমি এমন এমন বিষয়গুলো জানি তোমার বিষয়ে, সেই বিষয়গুলো ঠিক তুমিও জানো না। অদ্রিজাকে আর কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে দ্রুত বারান্দার দিকে এগিয়ে যায় মৃন্ময়।
কিন্তু কি ভেবে আবারও ফিরে আসে অদ্রিজার কাছে। অদ্রিজার দিকে ঝুঁকে তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড। মৃন্ময়ের শ্বাস প্রশ্বাস অদ্রিজার মুখে আছড়ে পড়ছে। অদ্রিজার কান্না মাথা, চোখ দুটো ফুলে লাল হয়ে আছে। সেই চোখ দুটো দিয়ে মৃন্ময়ের দিকে ভীরু দৃষ্টিতে তাকিয়ে আছে। মনের মধ্যে চলছে হাজারো ঝড়। মৃন্ময়ের বুকের ভেতরটায় কেমন যেন খাকা করে ওঠে। এই মেয়েটার মায়া তাকে কাবু করে দিয়েছে অনেক আগে। তার হৃদয়ের আড়ালে থাকা ভালোবাসাটা সামনে এনে দিয়েছে, কিন্তু শেষ ভাগ্যের পরিণতি তাকে ভুলতে হবে। অদ্রিজাকে ঢোক গিলতে দেখে মৃন্ময় তার 2 হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে অদ্রিজার 2 গাল স্লাইড করতে থাকে। মৃন্ময়ের প্রতিটা স্পর্শে অদ্রিজা কেঁপে ওঠে। মৃন্ময়ের মাদকময় চাহনি দেখে সাথে সাথে অদ্রিজা খিচে চোখ বন্ধ করে নেয়। এই চোখের ভাষা বুঝতে পারা তার জন্যে কষ্টকর। এই চোখে যেন কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো কালবৈশাখীর মতো প্রবল বজ্রপাতে কাঁপিয়ে তোলে সবাইকে। হিংস্রতার আড়ালে মানুষটার কোমল হৃদয়ে ভালোবাসা যে কত গভীর তা খুব ভালো করেই অনুভব করতে পারে অদ্রিজা, কিন্তু সে ধরা দিবে না। মৃন্ময় অদ্রিজাকে ভয় পেতে দেখে বাঁকা হাসে। এবার শুধু বাম হাত দিয়ে গালে স্লাইড করতে করতে বলে, চিন্তার কিছু নেই, এই মৃন্ময় দূরে সরে যাবে। তবে কি জানো, আমি কখনো ভাবিনি এমন অন্ধকার বাগানের জমিনে একটা আলোকিত ফুল আছে, যার আলো অন্য এক ঘোর অন্ধকারের যাত্রীর মনে এনে দিতে পারে ভালোবাসার আলো। হয়তো সেই কারণেই বাগানের মালিক আড়াল করে রেখেছিল ফুলটাকে। মৃন্ময় দ্রুত বারান্দায় চলে যায়। এইদিকে মৃন্ময়ের কথার অর্থ বুঝতে পারছে না অদ্রিজা। সে 2 হাতে মাথা চেপে ভেবেই যাচ্ছে মৃন্ময় কি বোঝাতে চেয়েছে তাকে। পরের দিন সকালে বাড়ি ফেরার তাড়ায় দ্রুত বেরিয়ে যায় মৃন্ময়, ফাহাদ, অদ্রিজা আর বাকি 2 গার্ড। সারা রাস্তায় কেউ কারোর সাথে কথা বলেনি। বাড়ি ফিরে মৃন্ময়ের মতো করেই থাকতে শুরু করে। বাড়িতে সবার সাথে হাসি খুশি থাকলে অদ্রিজা সম্পূর্ণ নিজেকে আড়াল করে নিয়েছে। কেটে গেছে আরও 2 দিন। মৃন্ময়ের কালোবাজারি ব্যবসার একের পর এক লস। বিষয়টা নিয়ে ক্ষুব্ধ রাগিব। মৃন্ময়, তোমার কাছে কি কোনো খবর গেছে? কোন বিষয়? আমাদের এত লক্ষ টাকা লস হয়েছে, আর তুমি নাকি তেল দিয়ে ঘুমাচ্ছ। বাহ, এইসব কি বলছো বাবা? আমি সবটা জানি, কিন্তু এই মুহূর্তে আমাদের কি করার আছে আমার মাথায় আসছে না। ফাহাদকে খোঁজ নিয়ে দেখতে বলেছি। ফাহাদ কি তোমায় কিছু জানিয়েছে? এনএস আমাদের সাথে একটা ডিল করতে চাই। কিসের ডিল বাবা? সে চায় আমরা যেন তার সাথে কাজ করি, আমাদের পার্টনার পাল্টে তার সাথে যেন ডিলটা হয়। সঙ্গে সঙ্গে মৃন্ময়ের চোখ মুখ লাল হয়ে যায়। রাগে তার শরীর কাঁপছে। তুমি জানো এই লোকটা কতটা খারাপ? সে ছোট ছোট বাচ্চা মেয়েদের দিয়ে ব্যবসা করে, আর তার সাথে ডিল করলে বাংলাদেশ থেকে বাচ্চা মেয়েদের পাঠাতে বলবে। কোনোদিন না হয় আমার ঘরের মা বোনদের দিকেও নজর দিয়ে বসবে। দেখো বাবা, এই ডিলে আমি নেই। আমাদের কাজ ড্রাগ সাপ্লাইয়ের, বাইরে এই সব কাজে আমি নেই। রাগিব কিছুক্ষণ ভাবলো, তারপর মৃন্ময়ের কাঁধে হাত দিয়ে বলে, এখন কি করবি তুই? দেখা যাক কি করা যায়। তোর জন্য একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? তোর মা আদ্রিজাকে বাড়ির বউ হিসেবে চাইছে। বুঝতে পারছিস? তোর ভাগ্য ভালো, তোকে আর কোনো নাটক করতে হবে না। কথাটা শুনে মৃন্ময়ের মুখ ফ্যাকাশে হয়ে যায়। বুকের ভেতরটা কেমন চাপা ব্যথা অনুভব হয়। মৃন্ময়ের বাবা চলে গেলে মৃন্ময় উদাসীন কণ্ঠে বিড়বিড় করে বলে, ভালোবাসা সে তো আমার ভাগ্যে নেই। সবার ভাগ্যে সব নেই, আর সবাই সবটা চাইতে নেই। গভীর ঘুমে আচ্ছন্ন আদ্রিজা। সকাল পেরিয়ে দুপুর হতে চলল, তবুও তার খবর নেই। এ বাড়িতে আসার পর থেকে এই প্রথম সে এতটা সময় নিয়ে ঘুমাচ্ছে। হয়তো এটাই তার এই বাড়িতে শেষ ঘুম। সময়টা 11:26। উত্তপ্ত রোদের ঝলমলে আলো আদ্রিজার চোখে পড়লেও সে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। আদ্রিজার বিছানার সামনে প্রায় 3 মিনিট দাঁড়িয়ে আছে মিমিয়া। তার চোখে অশ্রুগুলো টলমল করছে। আরও কিছুটা সময় পেরিয়ে আদ্রিজাকে চাপটে ধরে মিমিয়া। তার নিঃশব্দ কান্নায় নড়ে চড়ে ওঠে আদ্রিজা। তবুও তার ঘুম ভাঙেনি। হঠাৎ করে সে অনুভব করে তার গলার দিকটায় কেমন যেন ভেজা ভেজা। মুহূর্তে অবাক চাহনিতে চোখ খুলে সে, কিন্তু চোখ খুলে যা দেখে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। মিমিয়া তাকে জড়িয়ে ধরে কাঁদছে। সঙ্গে সঙ্গে মিমিয়াকে জড়িয়ে ধরে উঠে বসে আদ্রিজা। সোনা, কি হয়েছে তোমার? মিমিয়া এখনো জড়িয়ে নিঃশব্দে কেঁদে যাচ্ছে। আরে বোকা মেয়েটা, কাঁদছে কেন? কি হয়েছে তোমার? তুমি? আমি? কি হয়েছে আল্লাহ, প্লিজ বলো মিমিয়া, কাঁদছো কেন? কেউ কিছু বলেছে নাকি? না, তোমার আম্মু এসেছে, তোমাকে আজ নিয়ে যাবে। মিমিয়ার মুখে লতিফার কথা শুনে বুকের ভেতরটাই ধরাস করে ওঠে। আম্মু কোথায় এখন?
নিচে তোমাকে দ্রুত সব কিছু গুছিয়ে নিয়ে যেতে বলেছে। তাহলে তুমি কাঁদছো কেন মিমিয়া? আমি তোমাকে ছাড়া কি করে থাকবো আদ্রি আপু? তোমাকে আমি খুব ভালোবাসি, থেকে যাও না আমার সাথে, আমি একলা হয়ে যাব। আদ্রিজা মিমিয়া চোখের পানি মুছে দিয়ে মুচকি হেসে বলে, বোকা মেয়ে, আমি তো আর দূরে যাচ্ছি না, ঢাকায় থাকবো। এখানে আবার পড়ালেখা সবকিছু সেটেল হয়েছে, আমি প্রত্যেক দিন তোমার সাথে দেখা করব। তাই বলে এভাবে কাঁদবে? ধুর বোকা মেয়ে। তবু আর বলতে পারল না মিমিয়া। আদ্রিজাকে শক্ত করে জাপটে ধরে আবারও কেঁদে দেয়। আদ্রিজার নিজের ভেতরটায় পুড়ে ছাই হয়ে যাচ্ছে। মৃন্ময়ের সাথে দ্বন্দ্ব থাকলেও এই বাড়ির বাকি সদস্যরা তার অতি প্রিয়। তাদের ছেড়ে যাওয়ার কথা ভাবলেই যেন নিজেকে নিঃসঙ্গ মনে হয়। আদ্রিজার মা লতিফার সাথে আড্ডা দিচ্ছেন মৃন্ময়ের মা শামীমা। তোর বান্ধবী আরজু, ওর কি অপারেশন হয়েছে? না রে, ডাক্তার চেক আপ করে ওষুধ দিয়েছে, আর কয়েক মাস পর আবার যেতে হবে। যদি তখন ভালো না হয় তখন অপারেশনটা করবে বলেছে। ও, দোয়া করি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তাই যেন হয়। শামীমা অনেকক্ষণ ধরে উসকুস করছে লতিফাকে একটা বিষয় জানানোর জন্য, কিন্তু কিছুতেই সাহস পাচ্ছে না। তার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। বলবে কি বলবে না, মনের ভেতরটায় চলছে এক প্রকার রেশারেশি। শামীমাকে উসকুস করতে দেখে লতিফা বলে, কিরে শামীমা, তুই এমন করছিস কেন? শরীর কি বেশি খারাপ লাগছে? সুযোগ পেয়ে চট করে লতিফার দুই হাত আঁকড়ে ধরে শামীমা। তোকে একটা কথা বলি লতিফা, আমি খুব সিরিয়াস। হ্যাঁ বল, কিন্তু তুই এত ঘামছিস কেন? তুই তো আমাদের মৃন্ময়কে চিনিস, ভদ্র শান্ত শিষ্ট, গলা তুলে কারোর সাথে কথা বলে না, উচ্চতর পেশায় আছে। ছেলে হিসেবে তাকে কেমন লাগে তোর? শামীমার মুখে এমন একটা প্রশ্ন শুনে হোঁচট খায় লতিফা। তার নিজের বুকের ভেতরটায় হঠাৎ কেমন যেন চাপ অনুভব করে। ছেলে হিসেবে মৃন্ময় যে কেমন তা লতিফা ভালো করেই জানে। মৃন্ময়ের কথা ভাবলেই সারা শরীরে লোম দাঁড়িয়ে যায় তার। এই বাড়িতে প্রথম এসে মৃন্ময়ের বাবা রাগীব আর মৃন্ময়কে দেখতে পাবে তা স্বপ্নেও ভাবেনি। আদ্রিজাকে এই বাড়িতে যখন রেখে চলে যায় তখন বাড়ির চৌকাঠ পেরিয়ে যাওয়ার সময় মনে মনে বলেন, মেয়েটাকে আমি বাঘের খাঁচায় রেখে যাচ্ছি। সেদিনের অনুভূতির কথা ভাবলে এখনো মাথা ধরে যায়। লতিফাকে চুপ থাকতে দেখে শামীমা আলতো করে তাকে ধাক্কা দিয়ে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।